ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গ্রিক গণিতজ্ঞ পিথাগোরাস বলেছিলেন সংখ্যারাই আসলে মহাবিশ্ব শাসন করে। কিন্তু শুধু মহাবিশ্বই বা কেন, ভোট রাজনীতিতেও সবই ওই সংখ্যার শাসন, সংখ্যার খেলা। আর সেই সংখ্যার খেলায় কোনো পক্ষই না স্পষ্ট জিততে পারলো, না জোট করে সরকার গড়তে পারলো। তাই ফল প্রকাশের 19 দিনের মাথায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনই জারি হয়ে গেল মহারাষ্ট্রে। তাহলে কি ফের হাজার হাজার কোটি করের টাকা খরচ করে আবার একটা নির্বাচন দেখবো আমরা? কিন্তু মহারাষ্ট্রের এই মহা জটিলতার দায় কার? বিজেপির একগুয়েমি, শিবসেনার মুখ্যমন্ত্রিত্বের লোভ, নাকি কংগ্রেসের ওই শেক্সপিয়ারের হ্যামলেট সুলভ সিদ্ধান্তহীনতা? প্রত্যেকটা দলের ভূমিকা নিয়ে আলাদা আলাদা করে এই অনুষ্ঠানে আলোচনা করব। তবে শেষ মুহূর্তে শিবসেনা, এনসিপি, কংগ্রেস মিলে সরকার গঠনের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই লক্ষ্যে আজ বৈঠকে বসে এনসিপি আর কংগ্রেস। বৈঠকের পর নেতারা বলেন সরকার গঠন নিয়ে কথাবার্তা চলবে, রাষ্ট্রপতি শাসন জারিরও তীব্র সমালোচনা করেন তারা। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো মহারাষ্ট্রে আজ জারি হলো রাষ্ট্রপতি শাসন। ফল ঘোষণার 18 দিন পরও সরকার গঠনের সূত্র অধরা। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হলো মহারাষ্ট্রে। রাজ্যপাল সরকার গঠনের জন্য এনসিপিকে মঙ্গলবার রাত 8:30 পর্যন্ত সময় দিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। মোদী মন্ত্রিসভাও রাষ্ট্রপতি শাসনের সুপারিশ অনুমোদন করে, আর তারপরে রাষ্ট্রপতি সম্মতি দিয়ে দেন। আরব সাগরের পারের রাজ্যে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। আর এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। সরাসরি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগে সরব কংগ্রেস, শিবসেনা। যদিও সূত্রের খবর এনসিপির তরফে মঙ্গলবার দুপুরে রাজ্যপালকে চিঠি দিয়ে আরো 3 দিন সময় চাওয়া হয়, কিন্তু রাজ্যপাল তা দিতে অস্বীকার করেন। তারপরে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা হয়। রাজ্যপাল সরকার গঠনের জন্য বিজেপিকে 2 দিন সময় দিয়েছিলেন, শিবসেনা 3 দিন সময় চেয়েছিল, কিন্তু 1 দিন সময় দেন রাজ্যপাল। এনসিপি 3 দিন সময় চেয়েছিল, কিন্তু 1 দিন সময় দেন রাজ্যপাল। শিবসেনার প্রশ্ন, বিজেপিকে সরকার গঠনের জন্য 2 দিন সময় দেওয়া হলে অন্যদের কেন নয়? এই প্রশ্ন তুলে রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাচ্ছে শিবসেনা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করে বলেছেন, রাজ্যপাল কোশিয়ারির মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গণতন্ত্রের পরিহাস। সাংবিধানিক প্রক্রিয়াকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সময় দেওয়া নিয়ে স্বেচ্ছাচারিতা কেন করছেন রাজ্যপাল? রাষ্ট্রপতি শাসনের আগে বিজেপিকে 48 ঘন্টা, শিবসেনাকে 24 ঘন্টা, আর এনসিপিকে তাও নয়। এটা লজ্জাজনক, অসৎ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত। 24 अक्टूबर तक घोषणा हुई थी चुनावी रिजल्ट की। अगर राज्यपाल भाजपा सरकार को 10 दिन से ज्यादा 336 घंटे सरकार बनाने के लिए दे सकते हैं, तो दूसरे विपक्षी दलों को 48 घंटे भी नहीं दे सकते। अफसोस के साथ कहना पड़ रहा है कि राज्यपाल एक बार फिर से संविधान के सेवादार नहीं, बल्कि केंद्रीय सरकार के सेवादार कहीं ना कहीं दिखते नजर आ रहे हैं। রাজ্যপালের অবশ্য দাবি, সাংবিধানিক প্রক্রিয়া মেনে মহারাষ্ট্রের সরকার তৈরি করা সম্ভব হচ্ছিল না বলেই রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি আবার কংগ্রেস, এনসিপি, শিবসেনার প্রস্তাবিত জোটের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে। एनसीपी और कांग्रेस का जो हो रहा है अनहोली गठबंधन है, होगा, चलेगा कि नहीं चलेगा, हम ही नहीं, दुनिया बोल रही है। পাল্টা বিজেপি বিরোধীদের প্রশ্ন, শুধুমাত্র কাশ্মীরে ক্ষমতা দখলের উদ্দেশ্যে যখন মেহবুবা মুফতির পিডিপির সঙ্গে বিজেপি জোট করেছিল, তখন নৈতিকতার প্রশ্ন ওঠেনি? আবার পিডিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া মাত্র তাদের গায়ে রাষ্ট্রদ্রোহী তকমা লাগানোর সময় নৈতিকতার কথা মনে পড়েনি? আর এই বাকযুদ্ধের মধ্যেই আরো একটা সত্যি হলো, এখনো পর্যন্ত সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কংগ্রেস। তাদের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় শরিক এনসিপি যে কার্যত অখুশি তাও স্পষ্ট হয়ে গিয়েছে। हमने साथ साथ चुनाव लड़ा है, इसीलिए कुछ भी डिसीजन जब होता है तो साथ साथ लेना चाहिए। इसीलिए पूरा दिन कल हम उनका जो भी लेटर चाहिए था उसकी राह देख रहे थे, लेकिन शाम तक वो लेटर मिला नहीं, और अकेला हमारा लेटर देना ठीक नहीं था। जो भी डिसीजन होगा वो, क्योंकि स्टेबिलिटी तो होना चाहिए गवर्नमेंट में। आइडियोलॉजी वगैरह सब डिफरेंसेस पहले थे, लेकिन अभी थोड़ा स्मूथनेस आता है, आ रहा है। সূত্রের খবর, মঙ্গলবারও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে ফোনে কথা বলেন সোনিয়া গান্ধী, কিন্তু তারপরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেসি ভেনুগোপাল, মল্লিকার্জুন খার্গে ও আহমেদ প্যাটেল, এই 3 শীর্ষ কংগ্রেস নেতা মুম্বাইয়ে পৌঁছন। শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পরও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার গড়ার আগে আরো আলোচনার কথা বলেছে দুদলই। आज की बैठक के बाद इन पहलुओं पर
व्यापक चर्चा भी जरूरी है। इस संदर्भ में दोनों पक्षों में आम सहमति बनाने के बाद आगे की नीति तय की जाएगी। हम लोग साथ साथ लड़े हैं, तो जहां तक हमारा सहयोग है, हम लोग आपस में हमारे बीच में कोई फैसला नहीं हो जाए, कुछ बिंदुओं पर स्पष्टीकरण नहीं हो जाए, कॉमन मिनिमम प्रोग्राम, बाकी चीजें, वहां तक कैसे निर्णय होगा? উদ্ধবের গলাতেও একই সুর। তিনিও বলছেন এনসিপি কংগ্রেসের সঙ্গে একদিন কথা হয়েছে, আরো আলোচনা প্রয়োজন। সেই সঙ্গে বিজেপিকে কটাক্ষের সুরে উদ্ধব বলেছেন হিন্দুত্ব মানে শুধু মন্দির তৈরি করা নয়, হিন্দুত্বের আসল অর্থ প্রতিশ্রুতি রক্ষা করাও। কংগ্রেস, এনসিপি, শিবসেনা এখনো সরকার তৈরির রূপরেখা তৈরি করে উঠতে পারল না, আর তার মধ্যে হঠাৎই ময়দানে নেমে পড়েছে বিজেপি। রাজ্যপাল ডাকা সত্ত্বেও প্রথমবার সরকার গড়তে রাজি হয়নি তারা, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা সরকার গড়ার চেষ্টা করছে বলে জানিয়েছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে মহারাষ্ট্রের হেভিওয়েট বিজেপি নেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস টুইট করে বলেছেন, বিধানসভা ভোটে মহাজোটের পক্ষে স্পষ্ট রায় দিয়েছিল মানুষ, কিন্তু এখনো রাজ্যে সরকার তৈরি করা যায়নি, যার ফলে এখন রাষ্ট্রপতি শাসনের মুখে পড়তে হয়েছে। আমি আশা করি সব দল বর্তমান পরিস্থিতি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দ্রুত রাজ্যে স্থায়ী সরকার তৈরি হবে। 288 আসনের বিধানসভায় 56 আসনে জেতা শিবসেনা, 54টি আসন পাওয়া এনসিপি এবং 44 আসনে জয়ী হওয়া কংগ্রেস মিলে সহজেই 145-এর ম্যাজিক ফিগার পেরিয়ে যেতে পারে। উল্টোদিকে বিজেপির বিধায়ক সংখ্যা 105। তাদের সরকার গড়ার জন্য আরও 40 জন বিধায়কের প্রয়োজন। কিন্তু রাজনীতির অঙ্ক সব সময় ভিন্ন কথা বলে, তাই মহারাষ্ট্রের রাজনৈতিক মহাসংকট কিভাবে কাটে সেটাই এখন বড় প্রশ্ন। শেষ পর্যন্ত কি এনসিপি, শিবসেনা, কংগ্রেস একজোট হয়ে সরকার গড়বে, নাকি ভাঙা সম্পর্ক জোড়া লাগিয়ে বিজেপি, শিবসেনা ফের একবার জোট বেঁধে সবাইকে চমকে দিয়ে সরকার গড়বে, নাকি অন্য দল ভাঙিয়ে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়ক জোগাড় করে ফেলবে বিজেপি? এবিপি আনন্দ। আমি প্রণয় রায়কে দিয়ে শুরু করব। প্রণয় দা, কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা, 30 বছরের সঙ্গী, বিজেপির সব থেকে পুরনো শরিক, এর আগে 2014 সালে জোট না করে 5 বছর একসঙ্গে সরকারও চালালেন, কোনো আনস্টেবিলিটি হয়নি। জোট করে লড়ে 19-এ সরকার করতে পারছেন না, যেখানে আমায় যদি জিজ্ঞেস করেন মানুষ জোটের পক্ষে রায় দিয়েছে, তার কারণ শিবসেনার 56, বিজেপির 105, যোগ করলে 161, অনায়াসে 145-এর ম্যাজিক ফিগার ক্রস করে যাচ্ছে। অর্থাৎ মানুষ রায় দিল আপনাদের পক্ষে, জোটের পক্ষে, সেই রায় এক্সিকিউট করতে পারলেন না। কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা। 19 দিন হয়ে গেছে, আজ 19 দিনের মাথায় এই রাষ্ট্রপতি শাসন জারি। দেখুন, 1986 সালে যখন বাজপেয়ী 13 দিনের সরকার পড়ে যায়, তিনি পার্লামেন্টের এক ভোটের জন্য হেরেছিলেন এবং তখন তিনি একটা কথা বলেছিলেন। সেই কথাটা হচ্ছে, তখন বলেছিলেন যে 370, সিভিল কোড, রাম মন্দির, এগুলো আপাতত আমাদের এজেন্ডাই নেই। বিরোধীরা যখন বলেছিল কেন নেই, বলছে আজকে আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই। এই অবস্থা থেকে সেদিন বিজেপির যা পলিসি ছিল, আজকে কেন্দ্রীয় নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছে, একই সিদ্ধান্ত নিয়েছে। জোট মানে শিবসেনার সাথে জোট হয়েছিল, অ্যালায়েন্স হয়েছিল। 2.5 বছর মুখ্যমন্ত্রী থাকবে এরকম কোনো আলোচনা হয়নি, আপনারা জানেন। আমি বলছি শিবসেনা বলছে শুধু ব্যর্থতা না, মিথ্যাচার করছেন বিজেপি নেতারা। অমিত শাহ নিজে নাকি এই 50-50 কোট আনকোট 50-50 পাওয়ার শেয়ারিং এর কথা দিয়েছিলেন। না, দেখুন 2.5 বছর আপনাদের আপনারা সত্যি বলছেন না, শিবসেনা শুনুন, পাবলিক কি করে জানবে? না, পাবলিক জানবে এই কারণে যে শিবসেনা যখন কংগ্রেসের সাহায্য নিতে চাচ্ছে, যে শিবসেনার জন্ম হয়েছিল কংগ্রেসের বিরোধিতা করে, তারা যখন কংগ্রেসকে তাদের সঙ্গী করতে যাচ্ছে, নীতিবোধ কাদের আছে সেটা জনগণ দেখে। আমাকে বলতে দিন, আপনার সময় আসবে, আপনি বলবেন। শিবসেনার নীতিবোধ তো জনগণ দেখছে। যে শিবসেনা কংগ্রেসকে বিরোধিতা করে সেখানে রাজনীতি শুরু করলো, সেই শিবসেনা বিজেপির বিরোধিতা করার জন্য, বিজেপিকে সরকার থেকে সাইডে রাখার জন্য যখন কংগ্রেসের সাথে তাদের আর নীতির কথা বলা যায় না। বাজপেয়ীর কথা আপনি বললেন, আমি বলছি বাজপেয়ী ফ্লোর টেস্টে হেরেছিলেন, তারপরে মাথা উঁচু করে বেরিয়ে গেছিলেন। আমরাও মাথা উঁচু করে বেরিয়ে গেছি, কারণ শিবসেনা দেখুন, একটা কথা আমি মনে করে দিই, এর আগে একবার মায়াবতীর সাথে আমাদের উত্তরপ্রদেশে এরকম একটা হয়েছিল কন্ডিশন।
যে 6 মাস ওরা থাকবে, 6 মাস করবে। মায়াবতী তার মুখ্যমন্ত্রী নিয়ে বিজেপিকে দেয়নি। আমরাও যদি মনে করতাম যে এরকম ছলনার আশ্রয় নেব, আমরা এরকম দিতে পারতাম, কারণ বিজেপি সবসময় স্বচ্ছ রাজনীতি করে থাকে। আমরা এই কন্ডিশন মানব না এবং 2.5 বছরের মুখ্যমন্ত্রী দেব না। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। এবং শিবসেনা যখন বললো আমাদের সমর্থন করবে না, আমরা গিয়ে সারেন্ডার করেছি রাজ্যপালের কাছে, আমাদের কাছে সংখ্যা নেই, আমরা করতে পারবো না, তারপরে যে করবে করুক। অতএব নীতিগতভাবে আমরা 86 সালেও যে জায়গায় ছিলাম, 19 সালেও একই জায়গায় আছি। শোনার মতো না নীতিগুলো। যে লোকটা বলছে আমি বলিনি, তিনি কেন বলছেন না এসে আমি প্রতিবেশ করিনি? দেখছেন অমিত শাহ এসে বলতে যে আমি বলিনি, এ কথা প্রবেশ করিনি। দাদা, একটা সর্বভারতীয় দলে একটা রাজ্য ইউনিট থাকে, একটা সর্বভারতীয় থাকে। দিল্লি বসে বলতে পারে তো, এগুলো বোঝার ক্ষমতা নেই। দিল্লি বসে যার নামে অভিযোগ করা হচ্ছে, উদ্ধব ঠাকরে হচ্ছে সুপ্রিমো, যার নামে অভিযোগ সাংগঠনিক সর্বভারতীয় দলে সর্বভারতীয় সভাপতি, রাজ্য সভাপতি, অনেকগুলো রিয়ার থাকে, যেটা আঞ্চলিক দলের পক্ষে বোঝার ক্ষমতা। যার নামে অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে তিনি প্রমিস করেছেন, তার মুখে শুনে রাখবেন তো আমি বলিনি, তিনি বলছেন না। কিন্তু কেন বলবে, কেন? যেটা প্রশ্ন নেই, প্রয়োজন মনে করেন তার নামে অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে প্রয়োজন মনে করেন মিথ্যাচারের আদালতে নিয়ম হচ্ছে, কার নামে কোনো যে অভিযোগ করা হয় তাহলে হে হ্যাভ টু সে আমি এবার বলিনি, তার মানে মেনে নিন। সরাসরি এই নিয়ে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শিবসেনা প্রধান কি বলেন? संपर्क किया, इसका अर्थ ये हुआ कि हमारे बारे में जो एक बातें फैलाई जा रही थी कि बीजेपी के साथ बातचीत करने के लिए हमारे पास समय नहीं है, वो समय तो मैंने उसका भी स्पष्टीकरण दिया था कि समय था, लेकिन जिस तरीके से बात हो रही थी वो मुझे पसंद नहीं था, इसलिए मैंने चर्चा रोकी थी। तो कल पहली बार मैंने संपर्क किया है और मैंने कहा कि अगर कुछ अलग करना चाहते हैं तो हम साथ अगर आते हैं तो नई दिशा राज्य को और देश को मिल सकती है। इसीलिए मैं अभी 6 महीने हैं हमारे पास, इसीलिए मैं जानकारी लेना चाहता हूं कि हिंदुत्व का जो मुद्दा है, तो कश्मीर में महबूबा मुफ्ती जी और भारतीय जनता पक्ष किन मुद्दों पर एक साथ आए थे, मैं जानना चाहता हूं। नीतीश कुमार जी और भारतीय जनता पक्ष कैसे एक साथ आए थे, इकट्ठा आए थे, मैं जानना चाहता हूं। चंद्रबाबू जी है, रामविलास जी है, अन्य सारे राज्य में जो भिन्न विचारधारा के पक्ष और भारतीय जनता पक्ष का गठबंधन हुआ था, मैं वो भी जानकारी ले लूंगा और फिर बात आगे बढ़ेगी। तुम्ही आम्हाला आणखीन ढकलू नका, आमच्या पद्धतीने आम्ही काम करतो। समय है, क्या कोई ऐसी गुंजाइश है कि आप वापस शिवसेना को बीजेपी के साथ जाकर सरकार आपको किसका मैसेज आया था कि अभी किसी को कोई मैसेज नहीं है? अरे वो बैठे वहाँ, मैं बैठा हूँ यहाँ, पहले मुलाकात तो होने दो। तो कल तो पहली बार हमने संपर्क किया एक दूसरे को, तो पहले तो हम मिले तो सही। बरोबर वागले, राष्ट्रपती राजवट लागू झाली आहे ती फक्त काँग्रेस आणि शिवसेनेच्या चुकीच्या आघाडीमुळे असं बापटांनी वक्तव्य केलंय। राज्यपाल वागले ते योग्य वागले असं त्यांचं म्हणणं आहे। बापटांचं काय म्हणणं आहे? राज्यपाल जे वागले ते योग्य वागलेत आणि जे काही आता राष्ट्रपती राजवट लागू झाली आहे ती शिवसेना आणि काँग्रेसच्या चुकीच्या आघाडीमुळे झाली। ठीक आहे, बापट म्हणतील ते ब्रह्मवाक्य असेल तर तेही असेल। आता ही सगळी ब्रह्मवाक्य ही त्यांनी लिहावी आणि आम्ही मानावी। तुम्हाला कोणाचा मेसेज आलाय का? बघा, मी या अनाकलनीय किंवा ज्या काही गोष्टी झालेल्या नाही त्याच्यावरती बोलण्यात काही अर्थ नाहीये। ज्या झाल्यात त्याच्यावरती बोला, ज्या झाल्या नाहीत त्याच्यावरती काय बोला। हिंदुत्वाचा मुद्दा जो शिवसेनेचा कसणार आहे, कशाच्या मध्ये? महाशिव आघाडी म्हणजे राष्ट्रवादी। पण मग तुम्ही शिव घातलत ना त्याच्यात। আমি শান্তিবাবুর কাছে যাব। শান্তিবাবু, একটা জিনিস তো আমি মানছি যে রাজনীতি রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম নয়,
কিন্তু বিজেপি 105টা আসন পেয়েছেন, আপনারা 56টা আসন পেয়েছেন। মহারাষ্ট্রে বিগ ব্রাদার যদি বলতে হয় তো বিজেপি, সেইখানে মুখ্যমন্ত্রিত্বের দাবি আপনারা তুলবেন কেন? এটা তো লোভ। আমি বলছি বিজেপি তো আপনাদের ঘোষিতভাবে উপমুখ্যমন্ত্রী দিতে চেয়েছিল। আপনি যদি স্ট্রাইক রেট দেখেন, মানে কটা আসনে প্রার্থী দেয়া হয়েছিল এবং কটাতে জিত, সেটাও বিজেপি আপনাদের থেকে এগিয়ে। আমি বলছি যে মানুষ কিন্তু আপনাদের জোটকে সমর্থন করেছিল, কিন্তু মানুষের সেই ইচ্ছের কোনো দাম আপনারা দিলেন না, অভিযোগ যে মুখ্যমন্ত্রিত্বের লোভের জন্য। আরে আমরা দিলাম না কোথায়? আপনি লোকসভা নির্বাচনের আগে তাকিয়ে দেখুন, বিজেপির সাথে অ্যালায়েন্স করার জন্য শিবসেনা তৈরি ছিল না। তখন কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বম্বে এসে হাজির, তাকে বোঝানো হলো, রিকোয়েস্ট করলো, মিটিং হলো, হ্যাঁ বিজয় রিকোয়েস্ট করলো, তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো ঠিক আছে যা হবে আমরা অর্ধেক আপনি নিশ্চয়ই এটা বলছেন না যে কানের পাশে বন্দুক রেখে আপনাদের রাজি করানো হয়েছে? না, ডেফিনেটলি না। আলোচনা হয়েছে, আপনারা রাজি হয়েছেন, আলোচনা করে কার উৎসাহ বেশি ছিল এই বললে হবে? মেনে নিলাম, জানি উৎসাহ বেশি হোক না, কিন্তু বিয়ের পরে আপনি বলছেন যে সম্বন্ধটা করেছিলেন পাশের পাড়ার, আমি একবারও বলছি না মেনে নিলাম। এটা কি নরেন বাবু? একবারও বলছি না সে কথা, মেনে নিলাম যে আমরা রাজি ছিলাম। আপনারা একবারের জন্য এই এন্টার নির্বাচন প্রক্রিয়ায় যখন প্রচার পড়বে, একবারের জন্য জনগণকে তো বলেননি, প্রেসকে বলেননি যে আমরা যে এই শর্তে যে আমরা ক্ষমতায় এলে আমাদের মুখ্যমন্ত্রী দুই দলের আলোচনা ছিল, দুজন মিলে সিদ্ধান্ত হলো। এত গোপনীয় একজন লোক যার বিরুদ্ধে বলা হচ্ছে উনি প্রবেশ করেছেন, দেবেন্দ্র ফডনবিসকে তো সামনে রেখে লড়েছেন। কি বলছেন তো লোক? আমরা ডেফিনেটলি আজ বলছি তো, মুখ্যমন্ত্রীতে তিনি থাকলে আমাদের তো কোনো আপত্তি ছিল না, প্রোভাইডেড বাকিটা তো শেয়ার করবে। কথা তো হয়েছিল 50-50। মহারাষ্ট্রে শিবসেনা বিজেপির যখন সরকার চলেছিল তখন কখনো শিবসেনা বিজেপিকে 6 মাসের জন্য বা 2.5 বছরের জন্য মুখ্যমন্ত্রী ছেড়েছিল? যখন বড় দল শিবসেনা ছিল, প্রশ্ন যদি করেন সেদিন কেন তাহলে বিজেপিকে 6 বছরের জন্য? ওনার প্রশ্নের পাশে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 9-এর দশকে বালা সাহেব ঠাকরের ফর্মুলা কি ছিল? বালা সাহেব ঠাকরের ফর্মুলা হচ্ছে এই যে ভোটে যে দল সব থেকে বেশি আসন পাবে মুখ্যমন্ত্রীর কুর্সির দাবিদার তিনি হবেন। মনোহর যোশী সেই জন্য চিফ মিনিস্টার হয়েছিলেন, গোপীনাথ মুন্ডা ডেপুটি চিফ মিনিস্টার হয়েছিলেন। বালা সাহেব থাকাকালীন যে জিনিস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারপরে তো সিদ্ধান্ত অনেক বদলি হয়েছে, যেখানে আমরা কোনো অবস্থাতে এগ্রিমেন্টে অ্যালায়েন্স করে নির্বাচন লড়তে রাজি হইনি। সেখানে ওরা বলাতে, আমি বলছি না জোর করে করা হয়েছে, যেটা বলছেন বন্দুক ধরে করেন, ডেফিনিট না, যে কোনো ভাবে ওটা কনভিন্স হয়েছে আমরা একসাথে লড়বো। সেকেন্ড টাইম যখন বিধানসভার নির্বাচন হলো, কিন্তু আমি বলছি আমার রসিকতাটা খুব ভেবেচিন্তে বলবেন, সেটা হচ্ছে যে বিয়ের পরে ডিভোর্স হলো, দায় ঘটকের, এটা সেরাম হয়ে যাচ্ছে না? যিনি দুজন ছেলে একটি মেয়ে, বর এবং বধূর বিয়ে হলো, দুজন যে এগ্রিমেন্টটা দুজন তো মানবে, তো সেই এগ্রিমেন্টটা কোথায় প্রকাশ্যে আনুন না। যার নামে বলা হচ্ছে এগ্রিমেন্ট, আমি তো ডিনাই করছি, মিথ্যা কথা বলছেন, কেউ প্রতিশ্রুতি দেয়নি, আপনারা খালি ভোটের পরে ব্ল্যাকমেলিং করার জন্য, অমিত শাহকে যে রেজাল্ট এসেছে অমিত শাহকে ব্ল্যাকমেলিং করার জন্য এটা করছেন। অমিত শাহ বিজেপির দায় এবং শিবসেনার দায়। প্রথমে দেখাবো বিজেপি, যারা আঙুল তুলছেন যে এই রাষ্ট্রপতি শাসন জারি হলো তাতে বিজেপির দায়, তাদের কি যুক্তি? 18 দিন পেরিয়ে গেছে, কিন্তু মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে জটিলতা অব্যাহত। শেষ পর্যন্ত জারি হলো রাষ্ট্রপতি শাসন, কিন্তু এই রাজনৈতিক টানাপোড়েনের জন্য দায়ী কে? সংখ্যার জোর না থাকায় আপাতত সরকার গঠনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে বিজেপি। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে এই টানাপোড়েনের দায় তারা এড়িয়ে যেতে পারে না, কারণ 3 দশকের জোটসঙ্গীর দাবি না মেনে তারাই এই টানাপোড়েনের শুরুটা করেছে। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জোট বেঁধে লড়াই করে বিজেপি ও শিবসেনা। 288টি আসনের মধ্যে বিজেপি পায় 105টি, শিবসেনা পায় 56টি আসন। শিবসেনা দাবি করে লোকসভা ভোটের সময় অমিত শাহ যে 50-50 ফর্মুলা বাতলেছিলেন, সেই অনুযায়ী মহারাষ্ট্রে 2.5 বছর শিবসেনার মুখ্যমন্ত্রী থাকবে, 2.5 বছর বিজেপি। কিন্তু বিজেপি সেই দাবি পত্রপাঠ খারিজ করে দেয়, দাবি করে এমন কোনো প্রতিশ্রুতি কোনোদিন শিবসেনাকে দেওয়া হয়নি। मैंने राष्ट्रीय अध्यक्ष अमित भाई शाह जी को भी ये पूछा क्या ये फैसला हुआ है और क्या उन्होंने ये शब्द दिया है। उन्होंने ये कहा कि ऐसा प्रस्ताव उन्होंने दिया था, लेकिन ऐसा कोई भी निर्णय नहीं हुआ था, कोई फैसला नहीं हुआ था। বিজেপির সবথেকে পুরনো জোটসঙ্গী শিবসেনা, সেই 1989 সাল থেকে 2 দলের জোট, অর্থাৎ 30 বছরের সম্পর্ক।
লোকসভা, বিধানসভা, পুরসভা সমস্ত ভোটেই জোট বেঁধে লড়াই করেছে তারা। পর্যবেক্ষকদের একাংশের মতে এহেন সঙ্গীত দাবি বিজেপি মেনে নিলে সরকার গঠন নিয়ে কোনো সমস্যাই থাকতো না। বিজেপির 105 ও শিবসেনা 56 মিলে অনায়াসী সরকার গঠন সম্ভব হতো। কিন্তু ভেবে দেখা তো দূর, বিজেপি সেই দাবিতে একবারের জন্য গুরুত্ব দেয়নি। পাল্টা শিবসেনাও বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপি এখন লড়াই থেকে সরে দাঁড়ালেও মহারাষ্ট্রের এই টানাপোড়েনের আঁচ তাদের গায়ে লাগবে। বিজেপি হচ্ছে সবচেয়ে আগ্রাসী দল পুরো 90-এর দশক, এবং এতে দেখেছিলাম যে ভারতের রাজনীতি মানে হচ্ছে কোয়ালিশন পলিটিক্স, বিকজ বিভিন্ন রাজ্যে ছোট ছোট দল আছে, সেই ছোট ছোট দলরা সে ডানপন্থী হতে পারে এবং অডানপন্থী হতে পারে, তারা সবাই আক্রান্ত ফিল করছে। কনফিডেন্স প্লাস অ্যাগ্রেশন অন্য দলের প্রতি, সেই অ্যাগ্রেশন এবং কনফিডেন্সটা ধাক্কা খাবে যে 100-র ওপর সিট পেয়ে যেখানে আমাদের সরকার গঠন করার কথা সেখানে আমরা সরকার গঠন করতে পারলাম না। এবং মহারাষ্ট্রের তো একটা অন্য তাৎপর্য আছে, সিগনিফিকেন্স আছে, মুম্বাই হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপিটাল, সেইখানে দাঁড়িয়ে সেই মিথটা হয়তো কোথাও একটু ধাক্কা খাবে যে অমিত শাহ এবং মোদি যা চান ভারতবর্ষের রাজনীতিতে তা বোধহয় হয় না। বিজেপির সঙ্গে আমি তো আগেই বললাম, সহযোগী দলরা ভয় পাচ্ছে পয়সা দিয়ে কিনে নেবে, সেই জন্য কেউ আর বিজেপির সঙ্গে থাকতে চাইবে না। আর কোথা থেকে এত পয়সা আসছে বিজেপির, কে করবে তদন্ত? বিজেপি অবশ্য সবচেয়ে পুরনো শরিক শিবসেনার ঘাড়েই সব দায় চাপাচ্ছে। কারণ বিজেপি এত সংখ্যা নিয়ে আজকে এসছে এখানে, এবং শিবসেনা বিজেপি সেইভাবেই সেদিন তাদের মধ্যে সেই কথোপকথন হয়েছিল, কিন্তু আমার মনে হয় এটা শিবসেনা খুব ভুল করলো। উল্টো দিকে মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মাত্রই এর নেপথ্যে বিজেপির অঙ্গুলি খিলনের অভিযোগে সরব কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি টুইট করে বলেছেন, এটা রাষ্ট্রপতি শাসন নয়, বরং বিজেপির রাজনৈতিক শাসন। রাজনৈতিক মহলে প্রশ্ন, বিজেপি কি তাহলে মহারাষ্ট্রে ফের বিধানসভা ভোট চাইছে? রাম মন্দির আবেগকে কাজে লাগিয়ে কি ভোটে বাজিমাতের স্বপ্ন থেকেই এই পথে এগোতে চাইছে বিজেপি? শিবসেনা নিজের পায়ে কুড়ুলটা মারল, মানুষের যে বিশ্বাস সেটা শিবসেনা হারাবে এই জোটের মাধ্যমে যদি তারা কংগ্রেসের সঙ্গে বা এনসিপির সঙ্গে জোট করে। রাম মন্দির সবসময় কিন্তু বিজেপির একটা ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। হিন্দুত্বের যে বিষয় সেটা কিন্তু বিজেপির ডাইরেক্ট এজেন্ডা ছিল না, ছিল শিবসেনার। এবং আগামী ইলেকশনে এই আইডিওলজিক্যাল পজিশনটা যেটা মানুষের মননে আছে সেই সাপোর্টটা কিন্তু পুরোপুরি বিজেপির দিকে চলে যাবে। কিন্তু কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পর সেই আবেগকে কাজে লাগানোর মরিয়া চেষ্টা করলেও বিজেপি মহারাষ্ট্র, হরিয়ানা বিধানসভার ভোটে আশানুরূপ ফল করতে পারেনি। এবার রাম মন্দির আবেগ কি তাদের ডিভিডেন্ড দেবে? প্রথমত যে রাম মন্দির নিয়ে যে রায়টা বেরোলো, তারপরে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মধ্যে তাদের যে ম্যাচিওরিটি, পলিটিক্যাল ম্যাচিওরিটি তারা দেখিয়েছেন, তাতে করে এইটা দিয়ে একটা সাংঘাতিক কিছু হবে বলে মনে হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ধরুন 370 দিয়ে কর্ণাটক বা মহারাষ্ট্রে তো একটা সাংঘাতিক ল্যান্ডস্লাইড কিছু বিজেপির হয়নি। অতএব এই রাম মন্দির বা 370 দিয়ে এই জিগিরগুলো তুলে যে খুব একটা লাভ হবে সেইটাও মনে হচ্ছে না। শেষ অবধি মহারাষ্ট্রে আর কোন রাজনৈতিক পট পরিবর্তন হয় সেদিকেই সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কংগ্রেসের পাটে আসবো, তার আগে বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ বাবু, 15 মিনিট হলো না অনুষ্ঠান শুরু হলো, তার মধ্যে 30 বছরের দুই শরিক কঠোরতম শব্দ পরস্পরের বিরুদ্ধে এই স্টুডিওতেই প্রয়োগ করলেন। একজন বলছেন শিবসেনা ব্ল্যাকমেইলিং করছিল, আরেকজন বলছেন বিজেপি মিথ্যে কথা বলছে। না, আমার কাছে খুব মানে বিস্ময়ের আমার কাছে যে ডিলটা যদি গোপনে হয়, 2.5 বছর প্রস্তাব যে শিবসেনা দিয়েছিল, যদি অমিত শাহ মেনে নেয়, যদি আমি হাইপোথেটিক্যালি মনে করি মেনে নিয়েছিল, তারপরেও আমি প্রশ্ন দুটো দলের কাছেই রাখতে চাই যে আপনারা অত বড় একটা সিদ্ধান্ত নিয়ে যদি থাকেন, সেটা শিবসেনার তরফ থেকে একতরফাও যদি নিয়ে থাকেন, আপনারা কেন সেটা নির্বাচক মণ্ডলীর সামনে রাখলেন না? মানে ভোটারদের সামনে আপনারা অত বড় একটা সিদ্ধান্ত না রেখে ভোটারদেরকে প্রতারিত করেছেন। কারণ ভোটাররা একটা ভাবনা ভেবে তারা গিয়েছিল, দেবেন্দ্র ফডনবিস তাদের মুখ্যমন্ত্রী ছিল এবং বিজেপি তাকেই লিডার হিসেবে প্রজেক্ট করেছিল, তাকে ভেবেই তারা ভোট দিয়েছিল। এইবার আপনারা ভেতরে আরেক রকম যদি ডিল করেন, তাহলে সরাসরি ভোটারদেরকে আপনারা প্রভাবিত, মানে বলা যায় যে প্রতারিত করেছিলেন। আমি যে জায়গাটাতে বলতে চাই, দেখুন এন্টার এপিসোডে আপনি শুরু করেছিলেন যে দায়টা কার, তাহলে শেষ পর্যন্ত এই দায়টা কার? দায়টা অনেকেরই। রাজ্যপালের দায় যেমন একটা আমি দেখতে পাচ্ছি, একদম
আমি রাজ্যপাল এবং কংগ্রেস পার্টি আসবো, তার আগে দ্রুত একবার আপনাদের যেহেতু দেখালাম যে যারা মনে করছেন বিজেপির দায়, তাদের যুক্তিগুলো কি। আবার উল্টো দিকে আজকে বলেছি প্রত্যেকটা পাত্রীর দায়ের বিচার বিশ্লেষণ করব আমরা। যারা মনে করছেন শিবসেনার দায়, তাদেরই বা যুক্তিগুলো কি দেখুন। मैं अगर अकेला भी रह गया ना तो लाखों लोगों को इकट्ठा करने की ताकत आज जगदम्बे ने मुझे दी है। ছয়ের দশক থেকে মহারাষ্ট্রের রাজনীতিতে তিনিই ছিলেন শেষ কথা। যে কোনো সভাস্থল কানায় কানায় ভরে যেত শুধু তার নামে। কিন্তু এহেন বালাসাহেব ঠাকরে কখনো ভোটে লড়েননি। কিংমেকার হয়ে তিনি খুশি ছিলেন, কিং হবার লোভ তার ছিল না। সেই লোভের ফাঁদে পা দিয়েই কি মহারাষ্ট্রকে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিলেন বাল ঠাকরের উত্তরসূরিরা? প্রশ্নটা ইতিমধ্যেই উঁকি দিতে শুরু করেছে রাজনৈতিক মহলে। 1966 সালে বাল ঠাকরের হাতে তৈরি হয় শিবসেনা, কিন্তু বাল ঠাকরে কখনো কোনো ভোটে লড়েননি। ঠাকরে পরিবারের পরবর্তী প্রজন্ম এই নিয়ম মেনে চলেছে। বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে কখনো ভোটে দাঁড়াননি। বাল ঠাকরের ভাইপো মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেও কোনো ভোটে প্রার্থী হননি। কিন্তু এবারের বিধানসভা ভোটে সেই ধারায় ছেদ পড়ে। ঠাকরে পরিবার থেকে প্রথমবার ভোটে লড়েন বাল ঠাকরের নাতি উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। আর ওরলি বিধানসভা কেন্দ্র থেকে তার জয়ের পর থেকে আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হতে শুরু করে। এখান থেকেই জোটসঙ্গী বিজেপির সঙ্গে শিবসেনার দর কষাকষির শুরু। শিবসেনার যে গগনচুম্বী লোভ ক্ষমতার প্রতি, তারই প্রতিফলন হচ্ছে আজকে এই যে একটা রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা মিলিয়ে যে একটা অদ্ভুত জোট তৈরি হচ্ছিল, তার কমন মিনিমাম প্রোগ্রামিং বা কী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, কে উপমুখ্যমন্ত্রী হবেন, আমার মনে হয় এই নিয়ে একটা বিরাট বাকবিতণ্ডা করতে গিয়ে শেষ পর্যন্ত শিবসেনার এই কালটা হলো। এই প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাল ঠাকরে, প্রমোদ মহাজনরা যখন মহারাষ্ট্রের রাজনীতির নিয়ন্ত্রক ছিলেন তখনও এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু তা কখনো জটিলতা পর্যন্ত গড়ায়নি। 1995 সালে মহারাষ্ট্রে বিধানসভা ভোটে জোট বেঁধে লড়াই করে বিজেপি শিবসেনা। শিবসেনা 73টি আসন পায়, বিজেপি 65টি। সংখ্যা বেশি থাকায় মুখ্যমন্ত্রী হন শিবসেনার মনোহর যোশী, উপমুখ্যমন্ত্রী হন বিজেপির গোপীনাথ মুন্ডে। অনেকে বলছেন বাল ঠাকরে কিংবা প্রমোদ মহাজনদের সেই ধারা এগিয়ে নিয়ে যেতে পারলেন না উদ্ধব ঠাকরে, দেবেন্দ্র ফড়নবিশরা। বিজেপি যেমন জোটসঙ্গীর দাবিকে গুরুত্ব দিল না, শিবসেনাও নিজের গো ছাড়ল না। ফলে অধরাই রয়ে গেল রফা সূত্র। মহারাষ্ট্র গেল রাষ্ট্রপতি শাসনে। এবিপি আনন্দ। বিজেপি শিবসেনা হলো। এবার আসবো কংগ্রেসের পাটে। শুভঙ্কর সরকার হারাকিরি করলো কংগ্রেস। রাজ্যপালের কাছে যখন আদিত্য ঠাকরে গেলেন, তার আগেই নাকি উদ্ধব ঠাকরের সঙ্গে সোনিয়া গান্ধীর কথা হয়েছিল। আপনাদের সঙ্গে কথা বলে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অরবিন্দ সাওয়ান্ত পদত্যাগ করলেন, এবং ছোটখাটো কোনো দপ্তর নয়, ভারী শিল্প দপ্তরের পূর্ণমন্ত্রী। কংগ্রেসকে 30 বছর পর কংগ্রেস শিবসেনাকে নিজের ফোল্ডে নিজের দিকে নিয়ে আসতে পারত, কিন্তু ওই শেক্সপিরিয়ান সিদ্ধান্তহীনতায় নাকি হলো না। এবং একটাই দাবি কংগ্রেসের কাছে, অন্য জোট এনসিপি এবং অন্যান্যরা করছেন, যেটা এখনো শোনা যাচ্ছে যে সেই বিষয়ে কথা হচ্ছে যে সরকারে আসতে হবে, এবং উপমুখ্যমন্ত্রীর পদ কংগ্রেসকে ছাড়া হয়েছে। মানবেন? আপনাকে আমি প্রথম বলি একজন নাগরিক হিসেবে আর আইনের ছাত্র হিসেবে, আমি প্রথম এটা জানতে চাইছি যে আমি তো বুঝতে পারছি না যে সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল তিনি কাকে কতটা সময় দিলেন। তার উপরেই নির্ভর করছে বিষয়টা অ্যাজ এ হোল। দেখবেন যে আগে অ্যালায়েন্স করে লড়েছে শিবসেনা এবং বিজেপি, তাদের একসঙ্গে কেন রাজ্যপাল ডাকলেন না? আলাদাভাবে বিজেপিকে কেন ডাকলেন? তিনি বাইরের কথা কেন শুনলেন? আমি বলিনি। এরপরে 48 ঘন্টা তাদের সময় দিলেন, তারপরে সময় দিলেন হচ্ছে একে শিবসেনাকে 24 ঘন্টা। এনসিপি কে সময়, যখন কথাবার্তা চলছে শিবসেনাকে আমরা সমর্থন করব কিনা, তখন এনসিপি আমাদের সঙ্গী, তাও আমরা পরে মানে ভোটের পর আমাদের সঙ্গে জোটের বার্তা, সে জায়গায় তাদের সময় দিলেন 24 ঘন্টার কম। কংগ্রেসকে ডাকলেনই না। আজকে আপনারা প্রশ্ন তুলছেন মোরালিটি কেমন, কি কে কোন জায়গায় হবে, এটা তো সবাই জানে। নীতিগত আদর্শগত ভাবে শিবসেনার বিভিন্ন বিষয়ের সঙ্গে আমাদের মতপার্থক্য আছে। কালকে সিদ্ধান্ত দেওয়ার বিষয় যদি হয়, তাহলে আমাদের আলাপ আলোচনা করার প্রয়োজন আছে। তো রাজ্যপাল সে সময়টুকু দেবেন। সব থেকে বড় ঘটনা হচ্ছে মহারাষ্ট্রের মানুষ ভোট দিলেন একটা জোটকে দেখে, এমন একটা আগ্রাসী দল, যে রাজনৈতিক দলটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় ওই ভারী মন্ত্রী থেকে কি হবে, সব সিদ্ধান্ত কারা নেয়? রাষ্ট্রপতির কাছে চিঠি লিখে পাঠাচ্ছেন রাজ্যপাল, তার আগে ক্যাবিনেটের
মিটিং হয়ে যাচ্ছে, প্রসার ভারতীতে বেরিয়ে যাচ্ছে। আজকে কোন নীতি আদর্শের কথা ভারতবর্ষের মাটিতে সেটা তো বিজেপি আর শিবসেনা বুঝবে, সেটা তো কংগ্রেস নয়, বিজেপি আর শিবসেনা নিজেদের সময় দরকার। একটা রাজনৈতিক দল আলাপ আলোচনা না করে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবে। মানুষ তো আমাদের বিপক্ষে রায় দিয়েছেন, শিবসেনা এবং বিজেপিকে তো রায় দিয়েছেন। আপনাকে আমি একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এনসিপির তরফে কিন্তু রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল। চিঠি দিয়ে আজকে এনসিপি জানায় যে আমাদের 3 দিন সময় চাই। রাজ্যপাল 24 ঘন্টার তার যে টাইম লাইন সেটা অটল থাকেন, তারা হাত তুলে দেন। আপনাকে আজ বলছি, এই যে কাজটা হলো এশার বোম্বাইয়ের রুলিংস কি, আজকে আমাকে বলুন তো কোন আইনটা মানা হয়েছে? আমি তো আজকে ব্যথিত, শুধু নাগরিক হিসেবে নয়, যারা ভারতবর্ষের আইন জানেন তাহলে কোন আইনের, এখানে যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা কোন বিচার করবেন? আজকে ঘটনাটা হয়েছে টাকা দিয়ে। এই যে এর কারণটা কি, এবার রাষ্ট্রপতি এই শাসনের পর সব থেকে বড় দল সরকার তৈরি করতে যাবে, যিনি সংখ্যায় বেশি 105টি দলের গেলেন, তারপরে তারা কেনাবেচার মার্কেট করবেন। আপনাদের যুক্তি তর্কের কথা তো আপনাদের বলেছিলাম, তাই জন্য, এবং তা না হলে পরের নির্বাচনে যেতে হবে। তো নির্বাচনের আগে আমি 6 মাসের মধ্যে আমাকে ফ্লোর মেজরিটি প্রুভ করতে হবে। অতএব তখন আমি কেনাবেচার সুযোগ পেয়ে গেলাম, আমার হাতে থলি, নোটবন্দি করেছি, আমি জিএসটি টাকা লুট করেছি। দিস ইজ দা আরেকটা জাস্ট একটা কথা, না আপনি আমি জাস্ট সুমন্ত বাবুর কথায় হুবহু একমত হচ্ছেন শিবসেনার না, আরেকটা জিনিস, আমি আরেকটা সময়টা এলেই কেনাবেচা, আরেকটা জিনিস, আচ্ছা কম সময় কেনাবেচার জন্য 19 দিন তো পেয়েছি আমরা। যদি কেনাবেচা করতে হতো তাহলে আপনাদের স্টুডিও তো আসতে হতো না, গভর্নমেন্ট তৈরি হয়েছে। আর আপনাদের এমএলএরা যদি এত সহজে বিক্রি হয়ে যায় তাহলে প্রার্থী করেন কেন আপনারা? দুটো জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গান পয়েন্টে এমএলএ দেখেছেন আপনারা, বিভিন্ন দল ছেড়েছে, হোটেল বন্দি এমএলএও দেখেছেন, এবার হোটেল বন্দি দেখেছেন। আজকে আপনাকে বলছি, আজকে অর্থমন্ত্রী বলেছেন একেবারে ইকোনমি শেষ, একেবারে শেষ হয়ে গেছে ভারতবর্ষে, তার বয়ান বা ভারতবর্ষের অর্থমন্ত্রীর। আজকে এটা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, আজকে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা যে রাজ্যের উপরে ম্যাক্সিমাম নির্ভর করে তার থেকে দূরে ভাগতে চাইছে বিজেপি, যে একটা ডামাডোল হোক, একটা ঘ্যাট তৈরি হোক, যতটা সহজভাবে বললেন আমরা ছেড়ে দিয়েছি, ব্যাপারটা তা নয়। কারণ নারায়ণ রানে তিনি দিল্লিতে বসে বলছেন যা মহারাষ্ট্রে বিজেপি সরকার করবে, ঠিক কি বলছেন তিনি দেখাবো। अभी शिवसेना जो है वो बाला साहब वाली शिवसेना बची है, क्या कहेंगे इसके बारे में? अभी मुझे कुछ कहना नहीं इसके बारे में, कुछ वक्त दो ना जरा, हम पहले तो सत्ता स्थापन करने दें, उसके बाद में इस सब सवाल का मैं जवाब जरूर दूंगा। मदद की बात कर रहे हैं कि मुख्यमंत्री बीजेपी का करने के लिए मैं मदद करूंगा, तो मदद क्या सहकार्य करूंगा, मदद काय का, मैं पार्टी में हूँ, मैं बोला सदस्य हूँ, मदद काय की नहीं, लेकिन क्या शिवसेना के विधायकों को आप यहाँ पे लाएंगे या फिर किसी तरह? वो क्यों आपको बोलूं, मैं सत्ता लाने का हम कोशिश करेंगे। बीजेपी ने शिवसेना के साथ बात किसी विधायक 145 हमारे होने चाहिए, इसके लिए कोशिश रहेंगी। दोबारा सेना से बातचीत होगी सर? किसे? सेना से बातचीत होगी महायुति के लिए दोबारा? नहीं, वो मुझे मालूम नहीं है, उसके बारे में मेरी कोई चर्चा नहीं हुई। उन्होंने मुझे इतना ही कहा कि अपने को सत्ता स्थापन करना है, इस पे काम पे लग जाओ सर। বেশ, আপনাদের শুরুতে দেখালাম যে যারা মনে করছিলেন যে দায় বিজেপি তাদের কি যুক্তি, যারা মনে করছিলেন দায় শিবসেনা তাদের কি যুক্তি। এবার দেখাবো যে এই অনিশ্চয়তার পরিবেশের দায় কংগ্রেসের, এমনটা যারা ভাবছেন তাদেরই বা কি যুক্তি দেখুন। ডুবন্ত মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরে ভাসার চেষ্টা করে। অনেকে বলছেন মোদী ঝড়ের মুখে কংগ্রেসের এখন কার্যত ডুবন্ত দশা। এই পরিস্থিতিতে খড়কুটোর মতো মহারাষ্ট্রকে আঁকড়ে না ধরে তারা যেভাবে শুধু বৈঠকের পর বৈঠক করে গেল, তাকে সিদ্ধান্তহীনতা ছাড়া আর কিছুই বলতে পারছেন না পর্যবেক্ষকরা। মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয় 24শে অক্টোবর। কয়েকদিনের মধ্যে কার্যত পরিষ্কার হয়ে যায় যে বিজেপি ও শিবসেনা একসঙ্গে সরকার করছে না। এরপরে শিবসেনা ইঙ্গিত দেয় এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে তারা সরকার গঠন করতে রাজি। এনসিপি এ নিয়ে বল ঠেলে দেয় কংগ্রেসের কোর্টে। তারপর থেকে শুরু হয় কংগ্রেসের রিলে বৈঠক। সোনিয়া গান্ধী কখনো এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেন, কখনো শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেন। এমনকি এ নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক পর্যন্ত হয়ে যায়। কিন্তু পর্বতের মুশিক প্রসবের মতো কংগ্রেসের একগুচ্ছ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি কংগ্রেসের 3 শীর্ষ নেতা দিল্লি থেকে মুম্বাইয়ে উড়ে যাবার পরও কোনো সুস্পষ্ট ঘোষণা হলো না। कल पहली बार कांग्रेस प्रेसिडेंट को फोन किया था और उन्होंने सपोर्ट के लिए कहा था कि हमें समर्थन दीजिए, लेकिन ये हमारा दायित्व बनता है कि हमारे जो सहयोगी है उनसे साथ हम बात करें। शाम को 7:30 बजे से पहले सरजी से बात हुई और ये तय किया गया
कुछ बिंदु ऐसे हैं जिस पे स्पष्टीकरण करना जरूरी है, उसके बाद ही कोई फैसला लेना चाहिए। পর্যবেক্ষকদের একাংশের মতে এই ঘটনা ফের একবার কংগ্রেসের সিদ্ধান্তহীনতাকেই প্রকট করে দিল। এর আগে 2017 সালে গোয়ায় বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠন করতে পারেনি কংগ্রেস। তারা কোমর বেঁধে মাঠে নামতে নামতে স্থানীয় দলগুলিকে কাছে টেনে সেই কাজ করে ফেলে বিজেপি। মণিপুরেও তারই পুনরাবৃত্তি ঘটে। নির্বাচনে কংগ্রেস বৃহত্তম দল হিসেবে উঠে এলেও তারা পরবর্তী সিদ্ধান্ত নিতে নিতে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে সরকার গঠন করে ফেলে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে এই প্রেক্ষাপটে এবার মহারাষ্ট্র নিয়ে কংগ্রেস দ্রুত সিদ্ধান্ত নিলে দলের কর্মীদের কাছে ইতিবাচক বার্তা যেত। কংগ্রেস যে রাজনীতির বিরোধিতা করে সেটা শিবসেনার মূল পাথেয়। যে জায়গাতে কংগ্রেস এখনো আছে সেখানে হয়তো কিছু নেগেটিভ ফল হতে পারে, কিন্তু পজিটিভলি আবার এটাও একটা ব্যাপার যে ধরুন মহারাষ্ট্র, যে সেখানে কংগ্রেসের কোনো একটা ভূমিকা আছে বিজেপিকে সরকার গঠন না করতে দেওয়া। ফলে কংগ্রেসের অ্যাকচুয়ালি কি লাভ এবং কি ক্ষতি সেটা বোধহয় খুব ডিফিকাল্ট, এবং কংগ্রেসও বোধহয় সেটা খুব ভালো করে বুঝতে পারছে না বলেই এই দোদুল্যমানতা। পর্যবেক্ষকদের অপর অংশের মতে শিবসেনা যে উত্তর ভারত বিরোধী ভাবমূর্তির জন্য পরিচিত, সেই উত্তর ভারতের দুই বড় রাজ্য রাজস্থান ও মধ্যপ্রদেশে এখন কংগ্রেসের সরকার। উত্তরপ্রদেশ কিংবা বিহারে বড় শক্তি না হলেও সামান্য ভোট ব্যাংক এখনো আছে। শিবসেনা যেখানে কট্টর হিন্দুত্ববাদী, সেখানে কংগ্রেস ধর্মনিরপেক্ষ। এই কারণেই হয়তো শিবসেনার হাত ধরতে দ্বিধায় ভুগছে কংগ্রেস। যে শিবসেনা তো 60-এর দশকের মাঝামাঝি সময়ে বা শেষের দিক থেকে উঠে এলো, এবং তখন শিবসেনা ছিল একটি আঞ্চলিকতাবাদী দল। পরবর্তীকালে 80-এর দশকের মাঝামাঝি সময় থেকে আমরা দেখলাম সেটা একটা হিন্দুত্ববাদী দলে পরিণত হলো। কংগ্রেসের এই শিবসেনার সাথে যাওয়াটা কিন্তু তার ট্র্যাডিশনাল যে ভোট ব্যাংক, সেই ট্র্যাডিশনাল ভোট ব্যাংককে হতাশ করবে। সেটা কংগ্রেসের থেকে সরে যাবে এরম মনে করার কোনো কারণ নেই, কারণ তাদের কাছে আর অন্য কোনো বিকল্প নেই। তবে কংগ্রেস শিবসেনার সম্পর্ক একেবারে নতুন নয়। 1971 সালে লোকসভা ভোটে ইন্দিরার তৈরি কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে মূল কংগ্রেসের সঙ্গে হাত মেলায় শিবসেনা। তবে শিবসেনার প্রার্থী হিসেবে যে 3 জনকে বালচাকরে দাঁড় করান তারা সকলেই হেরে যান। 1975 সালে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা ঘোষণা করেন, তখন দেশ জুড়ে সমালোচনায় সরব হয় বিরোধীরা। কিন্তু সকলকে চমকে দিয়ে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে সমর্থন করেন বাল ঠাকরে। 1977 সালে লোকসভা ভোটে ইন্দিরা গান্ধীকে হারাতে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একজোট হয় বিরোধীরা, কিন্তু সেই ভোটে কংগ্রেসকেই সমর্থন করেন বাল ঠাকরে। 1980 সালে মহারাষ্ট্রের বিধানসভা ভোটেও কংগ্রেসের সঙ্গে হাত মেলায় শিবসেনা। 1989 সাল থেকে শিবসেনা বিজেপির জোট সঙ্গী হলেও 2007 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী প্রতিভা পাটিলকে সমর্থন করে শিবসেনা। 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনেও ইউপিএ প্রার্থী প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করে শিবসেনা। এবার সেই শিবসেনাকে সমর্থন করতে গিয়ে হোঁচট খেল কংগ্রেস, যার ফলে মহারাষ্ট্র চলে গেল রাষ্ট্রপতি শাসনে। এবিপি আনন্দ। এবার শ্রী ভগৎ সিং কোশিয়ারি মহারাষ্ট্রের রাজ্যপাল, তার ভূমিকা আসবে বিশ্বনাথ বাবু। বিজেপিকে রাজ্যপাল ডাকলেন, 48 ঘন্টা সময় দিলেন। শিবসেনাকে ডাকলেন, 24 ঘন্টা সময় দিলেন। 3 দিন সময় শিবসেনা চেয়েছিল, দিলেন না, বললেন যা করা 24 ঘন্টায় করতে হবে। এনসিপিকে ডাকলেন, 24 ঘন্টা সময় দিলেন। দুপুরের মধ্যে রাজ্যপাল সুপারিশ করে পাঠিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকে। স্বরাষ্ট্রমন্ত্রক সেই সুপারিশ ক্যাবিনেটে ছুঁয়ে, কারণ প্রধানমন্ত্রী আজকে রাতে ব্রাজিল চলে যাচ্ছেন, সোজা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন। 5:30টায় মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। আমি বলছি, এক, শুভঙ্কর বাবুর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে কংগ্রেসকে ডাকাই হলো না। 2 হচ্ছে যে 48 ঘন্টা আমি বিজেপিকে দিতে পাচ্ছি, অন্যদের 24 ঘন্টা আর কাউকে ডাকলাম না। 1। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে শিবসেনা আর বিজেপি একসঙ্গে ভোটে লড়েছিল, একসঙ্গে তাদের ডাকা উচিত, আলাদা ডাকলেন আমি বুঝলাম। এনসিপি আর কংগ্রেস তো প্রিপোল অ্যালায়েন্স, জোট করে লড়েছে, তাদের এইভাবে আলাদা করে ডাকার আমি বলছি আদৌ কোনো কারণ আছে কিনা? আপনি ভাবতে পারেন যে বামফ্রন্ট সরকারকে, কথার কথা বলছি, এই রাজ্যে সরকার করতে ডাকা হচ্ছে, একবার সিপিএম কে, একবার সিপিআই কে, একবার ফরওয়ার্ড ব্লককে, একবার আরএসপি কে, যারা ভোটের আগে জোট করে সরকার গঠেছে, তাদের তো জোটগতভাবে, বামফ্রন্টগতভাবে এক্ষেত্রে ডাকা উচিত। দুটো ক্ষেত্রেই রাজ্যপাল সিরিয়াস ভায়োলেশন করলেন, যেটা নর্মস। কিভাবে এনসিপি কে যদি ডাকে, একসাথে কংগ্রেসকেও ডেকে দিতে পারত, কারণ তারাও জোট ছিল, প্রাক নির্বাচন। ঠিক, আমি খুব স্পষ্ট করে 2-3টে জিনিস বলছি। যে একটা হলো যে এন্টার এপিসোডটা দায়বদ্ধতার জায়গা যদি বলেন, তাহলে খুব বড় দায়বদ্ধতা আমি নিশ্চয়ই রাজ্যপালের জায়গায় আসবো। তার আগে আমি একটু কংগ্রেসকে আমি পরিষ্কার করে বলতে চাই যে এর আগে গোয়া, মণিপুর এবং মেঘালয়ে
কংগ্রেসের সিদ্ধান্তহীনতায় সরকার তৈরি হয়নি বা তৎপরতায় না থাকার জন্য তৈরি হয়। তার মানে ব্যাগ নিয়ে দৌড়াতে হবে, একই ভাবে। তার মানে বিশ্বনাথ বাবু ব্যাগ নিয়ে দৌড়াতে হবে। আপনার সময় আপনি ডিস্টার্ব করেন প্লিজ। আমি বলছি যে সোনিয়া গান্ধীর যতটা সময় পেয়েছিল, এনসিপির সাথে কথা হয়েছে, সোনিয়া গান্ধী ওয়ার্কিং কমিটি মিটিং করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, একটা অবিজেপি সরকার গঠনের সম্ভাবনাকে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারতেন। দেখুন, শিবসেনা এই যে বড় সিদ্ধান্তটা নিল বিজেপি থেকে সরে আসা এবং মন্ত্রিসভার থেকে সরে আসা, আপনি কি মনে করেন যে মিনিমাম সিগন্যাল না পেলে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে এনসিপি শিবসেনা সরে আসলো? এবং আমি আপনাকে বলছি, এটা পরিষ্কার একটা সিগন্যাল কংগ্রেসের তরফ থেকে এসেছিল বলেই কিন্তু এইটা পূর্ণমন্ত্রী থেকে সরে আসা। এবং এটা যদি আপনি বলেন তাহলে একেবারে মই দিয়ে তুলে দিয়েছে গাছে কংগ্রেস, আর মইটাকে সরিয়ে দিয়েছে, গাছের মধ্যে পড়ে রয়েছে শিবসেনা। এই অতীতের কংগ্রেসের অভিজ্ঞতা কিন্তু আগেও আপনি যদি দেখেন, তাহলে চন্দ্রশেখর থেকে একের পর এক মানে কেন্দ্রীয় যে সরকার তৈরি হয়েছিল সেখানে একবারে মইয়ে তুলিয়েছে, আবার মইটাকে কেড়ে নিয়েছে এবং গাছেই বসে থাকতে হয়েছে প্রধানমন্ত্রীদের। অল্প সময়ের মধ্যেই পতন ঘটেছে। কংগ্রেসের যে দায়িত্ব, মানে আপনি তো ইতিহাসটা দেখালেন যে এমন নয় যে শিবসেনার সাথে অতীতে তাদের অ্যালায়েন্স হয়নি, একাধিকবার নানা ইস্যুতে অ্যালায়েন্স হয়েছে। তাহলে আমার প্রশ্ন, কংগ্রেসের যে নেতৃত্বহীনতা এবং কংগ্রেস দলের মধ্যে যে সিদ্ধান্তহীনতা বারবার আমরা আলোচনা করছি, এটা আরো একবার প্রকট হয়ে গেল। আজকে অকংগ্রেসী সরকার গঠনের যে সম্ভাবনা মহারাষ্ট্রে দেখা দিয়েছিল, বিজেপিকে আটকে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, সেই সুযোগটা সোনিয়া গান্ধীরা নিতে পারলেন না, রাহুল গান্ধীরা নিয়ে। আমি উত্তর দেব। শুভময় বাবু, আপনার আপত্তি আছে কংগ্রেসের এই একটা মূল যে জায়গাটা একবারে এড়িয়ে গেলে তো চলবে না, সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ভোট টোট হয়, সেখানে ডানপন্থার একটা সংকট হয়েছে। সেই সংকটের মূল যে এফেক্টগুলো পাওয়া গেছে, কঙ্কাভলিতে ভোট হয়েছে বিজেপি আর শিবসেনা, এবং সেখানে বিজেপির নীতিশ নারায়ণ রানে জিতেছেন সতীশ জগন্নাথকে হারিয়ে। মানে ভোট হয়েছে বিজেপি বনাম শিবসেনা, জয়কুমার ভগবান রাও গোড়ে শেখর গোড়েকে হারিয়ে ভোটে জিতেছেন, বিজেপি জিতেছে। ভালো করে দেখুন, বান্দ্রা ইস্টে বিশ্বনাথ মহাদেশ্বর মুম্বাইয়ের মেয়র, উনি হেরেছেন কংগ্রেসের জিশান সিদ্দিকির কাছে, বিজেপি কাঠি মেরে দিয়েছে। এই জায়গাটা বুঝতে হবে, যেখানটায় শিবসেনা কিন্তু বিপদের মধ্যে পড়ে গেছে, বিজেপির যে রোল সেইখানে, এই জায়গাটা একদম এড়িয়ে গেলে চলবে না। এবার দেখুন, একটু লক্ষ্য করুন, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় বামপন্থী আন্দোলন হয়েছে, ভোট পায়নি। সিপিএম কিন্তু একটা আসন পেয়েছে মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপির সঙ্গে গিয়ে। এই সব কটা রাজ্যে যখনই বিধানসভার নির্বাচন হয়েছে, তার আগে কৃষক আন্দোলন হয়েছে। এর ফলে ঘটনাটা কি হচ্ছে, হবে তো বটেই, বিজেপি ভীষণ ভালোভাবে এগোচ্ছে। এবার এমন তো হবে যে একটু বামপন্থী ভাবটা আসবে, সেই বামপন্থী জায়গাটা নেয়ার জায়গা কংগ্রেস এনসিপির কাছে এসেছিল। কংগ্রেসের এই সময় কংগ্রেসের পক্ষে বিরাট একটা গন্ডগোলের ব্যাপার হচ্ছে যে তারা যদি শিবসেনার সঙ্গে চলে যায়, তাহলে ভীষণভাবে কিন্তু আবার সেই ডানপন্থারই কাছে চলে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় কংগ্রেসের পক্ষে এইখানে আর কয়েকদিন অপেক্ষা করা ভালো। সবচেয়ে ভালো হতো কংগ্রেসের কি, এনসিপি সরকার গড়লো, বাইরের থেকে সাপোর্ট করলো শিবসেনা আর কংগ্রেস, এটাতে কোনো অসুবিধা না। কিন্তু শিবসেনা, প্রশ্নটা ছিল রাজ্যপালের ভূমিকা নিয়ে। না, রাজ্যপালের ভূমিকা আছে, কিন্তু তার রাজ্যপাল হচ্ছেন আরএসএস এর একজন কর্মী, রাজ্যপাল হচ্ছেন বিজেপির একজন কর্মী। সুতরাং রাজ্যপালের যে রাজনৈতিক মতামত, তার বাইরে তো তিনি বেরোতে পারেন। আপনার মুশকিলটা হচ্ছে কি, ইন্টারেস্টিং জায়গা আসবো। পাশাপাশি একটা ছোট্ট বিরতির পর আপনাদের এই প্রশ্নে আসবো। অনেকে বলছেন যে রাম মন্দিরের পর আবার নির্বাচন মানে বিজেপির পক্ষে একটা কেকওয়াক। আরেক দল বলছেন না, গ্রামীণ এলাকায় বিজেপির ফল এই মহারাষ্ট্র নির্বাচনে এতটা খারাপ হয়েছে, যার ফলে আবার ভোট হলে সেই সব এলাকায় বিজেপির ফল আরো খারাপ হবে। যাই হোক, এই বিশ্লেষণে আসবো, কিন্তু এখন সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উজ্জ্বল উপস্থিতি ছিল রাখি গুলজারে। শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে রাখি গুলজার ফের উস্কে দিলেন 1995 সালে সেই সুপারহিট ফিল্ম করণ অর্জুনের স্মৃতি। একই সঙ্গে ভিআইপি আসনে শোভন বৈশাখীর উপস্থিতিও তৈরি করেছে নতুন রাজনৈতিক জল্পনা। মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নেয়ার পর শটান ফিল্ম ফেস্টিভ্যাল। অনেকে বলছেন শোভনের তৃণমূলে প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা। এ নিয়েই আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র, করণ অর্জুন ছবির সেই বিখ্যাত দৃশ্যের ছায়ায়। উদ্দেশ্য কিন্তু নির্ভেজাল বিনোদন, কিন্তু সেটা না বুঝে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
আমার শোভন বৈশাখী আসবে, নিশ্চয়ই আসবে। তুই তো এসে গেলি বৈশাখী, কিন্তু আমার শোভন কই? আমি বলেছিলাম না আমার শোভন বৈশাখী আসবে। কিস দেবেন না প্লিজ? রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। অনেকে বলছেন যে রাষ্ট্রপতি শাসন যে জারি করলেন মাননীয় রাজ্যপাল, এছাড়াও তার হাতে নাকি বিকল্প পথ ছিল, একটা নয় তিনটে বিকল্প পথ খোলা ছিল রাজ্যপালের হাতে। দেখুন, ডেডলাইন শেষের আগে মহারাষ্ট্রে জারি হলো রাষ্ট্রপতি শাসন। এনসিপি কে রাত 8:30 পর্যন্ত সময় দিয়েছিলেন রাজ্যপাল, কিন্তু তার অনেক আগে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। রাজভবনের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে সংবিধান অনুযায়ী মহারাষ্ট্রে সরকার গঠন করা যাচ্ছে না। এটা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার 356 ধারার কথা মাথায় রেখে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ ছাড়া রাজ্যপালের হাতে কি আর কোনো উপায় ছিল না? এই নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একাংশ মনে করেন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ একজন রাজ্যপালের একদম শেষ পন্থা হওয়া উচিত। সংবিধান বিশেষজ্ঞদের একাংশের মতে এমন একজন বিধানসভার সদস্য রাজ্যপাল যাকে মনে করবেন যে তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ করার সম্ভাবনা সবচেয়ে জোরালো, তাকে মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারতেন। সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে নাও পারতেন, তাহলেও কিছু অসুবিধে হতো না। গভর্নর লেজিসলেচারের মেম্বার না হলেও তাকে চিফ মিনিস্টার বা মিনিস্টার করতে পারে চিফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী। তা কিন্তু 6 মাসের মধ্যে মেম্বার হতে হবে, মেজরিটি প্রুভ করতে হবে। সেইটা একটা সময় বেঁধে দিতে পারেন গভর্নর, যে এই টাইমের মধ্যে দেখাতে হবে মেজরিটি। সংবিধান বিশেষজ্ঞদের মতে রাজ্যপাল বিধানসভায় বার্তা পাঠিয়ে ফ্লোরেই নেতা নির্বাচনের নির্দেশ দিতে পারতেন। 1998 সালে উত্তরপ্রদেশে তখন বিজেপির কল্যাণ সিং সরকার। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে গিয়ে বিধানসভাতেই হাতাহাতি শুরু করেছিলেন বিধায়করা। অবস্থা বেগতিক দেখে প্রথমে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্যপাল রমেশ ভান্ডারী। যদিও কেন্দ্রের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি, তখন কল্যাণ সিং এর সরকার ভেঙে দিয়ে লোকতান্ত্রিক কংগ্রেস নেতা জগদম্বিকা পালকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। 1998 সালের 22শে ফেব্রুয়ারি তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও একদিন পরে আদালতের রায় রাজ্যপাল ফিরে পান কল্যাণ সিং। সংবিধান বিশেষজ্ঞদের অপর অংশের আবার মত, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসনই সঠিক পথ। রাজ্যপালের কোনো ঠিকমতো সংবিধান সম্মতভাবেই কাজ করছেন বলে আমি মনে করছি। ফডনবিস যে পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করার পর তাকে কেয়ারটেকার হিসেবে চালাতে বলছেন, সেটা চলছে। এখন এরা যদি করতে না পারেন, তখন রাজ্যপাল সুপারিশ করবেন কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য। এর মধ্যে কোনো পক্ষপাতিত্ব দেখাননি, তিনি সকলকেই সুযোগ দিয়েছেন। একটাই কেবল কথা, যে সময়টা দিচ্ছেন সেটা কি যথেষ্ট? তবে সময় বেশি লম্বা করে দেওয়ার অসুবিধে হচ্ছে যে ইংরেজিতে তাকে হর্স ট্রেডিং বলে, আর দলের মধ্যে দর কষাকষি করে অনৈতিকভাবে দল ভাঙিয়ে দল গঠন করা, সেটা দিতে বেশি সময় দিলে সেটার সম্ভাবনা তো আরো প্রবল হবে। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি শাসন জারির পর কি আর সরকার গঠনের কোনো রাস্তা খোলা থাকলো না? সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছেন সরকার গঠনের সম্ভাবনা এখনো খোলা আছে, কারণ বিধানসভা ভঙ্গ করা হয়নি,
স্থগিত রাখা হয়েছে। শিবসেনা, এনসিপি, কংগ্রেস যদি ঐক্যমত্যে পৌঁছতে পারে এবং রাজ্যপালের কাছে সরকার গড়ার আবেদন জানায়, তাহলে রাজ্যপাল সংখ্যার নিরিখে তাদের সরকার করতে ডাকতে সাংবিধানিকভাবে বাধ্য। सभी दलों को विकल्प उपलब्ध है कि वो दूसरे दलों से बातचीत करके बहुमत जुटाने की प्रयास करें। এখন প্রশ্ন হলো, কংগ্রেস, এনসিপি, শিবসেনা কি সরকার গড়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারবে নাকি চমক দেবে বিজেপি? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বিজেপির সঙ্গে সম্পর্ক নিয়ে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপির সঙ্গে জোট করে সরকার গড়ার বিকল্প কি একেবারে শেষ? উত্তরে শিবসেনা প্রধান বলেন, এত তাড়াহুড়োর কি আছে, এটা রাজনীতি, আমাদের হাতে 6 মাস সময় আছে, আমি কোনো কিছুই শেষ করিনি, বিজেপি শেষ করেছে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। শোনবাবু, সাংবিধানিক বিতর্ক তো একটা জায়গায় আছে রাজ্যপালের ভূমিকা নিয়ে, কিন্তু আমি বলছি বেসিক নিটিগ্রিটি, যে সবকটা দলকে আমি যদি ডাকি সমান সময় দেয়, এইটা বোধহয় ফলোড হলে অন্তত দৃশ্যত বিষয়টা অনেক ফেয়ার লাগতো। আমি রাজ্যপাল সম্পর্কে আপনি যখন বলছিলেন, আমার মনে পড়ছিল যে বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের এক মানে বরিষ্ঠ বিজেপি নেতা পশ্চিমবঙ্গের এক রাজ্যপাল সম্পর্কে বলেছিলেন যে উনি হচ্ছেন মোদিজির বিশ্বস্ত সৈনিক। মানে আজকাল কিন্তু মানুষ কিন্তু আর রাজ্যপাল বলছেন না, কথাটা ব্যবহার করছেন পদ্মপাল। ফলে এটা নিয়ে কোনো সন্দেহের কোনো জায়গা নেই যে যে সুযোগটা এসেছিল সুযোগটা কিন্তু প্রাইমারিলি নষ্ট হলো, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এটাও সত্যি কথা, সেটার জন্যই বলছি, দায় তো অবশ্যই যারা যারা সরকার করতে এই মুহূর্তে পারলো না, যাদের সম্ভাবনা একটা তৈরি হয়েছিল অ্যান্টি বিজেপি সরকার, তাদের তো দায় বটেই। আমি বলছি যে গত 30 বছরের যে দীর্ঘ বিবাহিত জীবন, সেই বিবাহিত জীবন যদি ভেঙে যায় এবং যদি ওই মিউচুয়াল ডিভোর্স না হয়, তাহলে অনেক গোপন কথা বেরিয়ে আসে। আপনি একটু আগে বলছিলেন না যে বিজেপি শিবসেনা তারা পাশাপাশি বসে ঝগড়া করছে। দেখুন, এটাতে আমার মনে হয় এই বিবাদ থেকে যে তথ্যগুলো আসবে সেটা মহারাষ্ট্রের মানুষ, ভারতবর্ষের মানুষের কোনো উপকারে আসবে না। কিন্তু যেটা উপকারে আসতো সেটা হচ্ছে যে আমাদের সামনে কিন্তু উদাহরণ আছে। এটা একটু আগে প্রণয়দা বলছিলেন না, বাজপেয়ীর কথা, 1 ভোটে হেরে তিনি পদত্যাগ করেছিলেন, নিশ্চয়ই ঐতিহাসিক এটা। কিন্তু বাজপেয়ীর আমলে এই কেনা বেচার যে নীতি, সেই কেনা বেচার নীতিতে তারা বিশ্বাসী ছিলেন না। আমরা তো দেখেছি, ধরুন আপনারা উল্লেখ করেছেন আপনাদের এতে গোয়া, মণিপুরের উদাহরণ, মেঘালয়ের উদাহরণ, এখনো পর্যন্ত মহারাষ্ট্রে কিন্তু কেনা বেচার অভিযোগ নেই। কিন্তু কিছুদিন আগে গত 1 বছর পরে কেনা বেচাটা কিন্তু সম্ভব হয়েছে কর্ণাটকে। কারণ কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ইয়েদিউরাপ্পার একটা ভিডিও অডিও ক্লিপ পাওয়া গেছে, যাতে তিনি স্বীকার করেছেন যে কংগ্রেস এবং জনতা দল সেকুলারের যে প্রার্থী এরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তাদের প্রধান ভূমিকা নিয়েছিলেন হচ্ছে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গোটা পরিস্থিতি এই কারণে আমি একটু হলেও কংগ্রেসের উষ্মা এই কারণে আমার মনে হচ্ছে যে এটা ঠিকই বলেছেন যে কংগ্রেস একটা ব্যথা পেয়েছে, শুভঙ্কর দা বললেন। আমি বলছি এই ব্যথাটা যেন ওই গোয়া বা মণিপুরের মতো এই মানে গন্ডারের ব্যথা না হয়ে যায়। মানে গন্ডারকে সেই ব্যথা কিছু বলতে যে 7 দিন আগে তাকে কাটুকুটি দেওয়া হয়েছিল আর 7 দিন পরে গন্ডার সেখানে ছিল। আমার কথা হচ্ছে যে সময়টুকু পাওয়া গেছে এই পদ্মপালদের তরফে, যে সময়টুকু পাওয়া গেছে সেটাকেই কিন্তু কাজে লাগানো যেত। এটা কিন্তু ভবিষ্যতে একটা উদাহরণ হতো কংগ্রেস। কিন্তু আমি বলছি সময়টাও আপনারা সবাই খেয়াল করুন। আমি রাজ্যপালের সমালোচনা করছেন, ঠিক আছে, আজ 19 দিন হতে চললো, 18 দিনে কিছু শেষ দেওয়া গেল না, বিরোধী দলের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। তাতে আজকে রাজ্যপালের নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচন, নির্বাচনের পদ্ধতির উপরেই প্রশ্নচিহ্ন। আপনি প্রশ্নচিহ্ন তুলুন, কিন্তু আমি বলছি তার উপরে 19 দিনের মাথায় 18 দিন ধরে বিরোধীরা একটা বিকল্প সরকারের চেহারা দিতে পারলো না, এটা তো বিরোধীদের ব্যর্থতা। এক্স্যাক্টলি মানা যাচ্ছে। কিন্তু ছোট্ট বক্তব্য, বারবার যে কংগ্রেসের কথা বলা হচ্ছে, বিজেপি আর শিবসেনার জোটের ভোট 27.81, 19.35, 47%। তারা সরকার করতে পারছে না, হঠাৎ করে কংগ্রেসের দিকে আমরা যাচ্ছি কেন? কংগ্রেসের সামনে ঝাড়খণ্ড ইলেকশন আছে, বিজেপির বিরুদ্ধে তারা সেখানে ভালোভাবে একটা জোট বানিয়েছে, এলজেপি বিজেপির সঙ্গে থাকছে না, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস হঠাৎ আত্মহত্যা যে করতে যাবে কেন? কোথাও কি সৌম্যবাবু আপনার মনে হচ্ছে যে শিবসেনার সঙ্গে একটা কংগ্রেসের ইমেজের প্রশ্ন, একটা সেকুলার ইমেজের প্রশ্ন, ওই জন্যই দ্বিধাতা? অবশ্যই অযোধ্যার পরে সামান্য নরম হিন্দুত্বর খেলা কংগ্রেস খেলতে গেছিল, একদম খুব ভালো রায় হয়েছে, সব মেনে নেবো গোছের কথা। কিন্তু তারপরেই যখন দেখছে তার চেয়েও বেশি, কংগ্রেস তো ডানপন্থী দল, মধ্য ডান,
তার থেকেও বেশি ডানপন্থীরা যখন নিজেদের মধ্যে ফাইট করছে তখন কংগ্রেস অবশ্যই দেখবে আরে তাহলে তো আমার সামনে মানে আজকে যদি সেকুলার ভোটাররা মনে করে যে কংগ্রেস নেতৃত্ব দিয়ে অবিজেপি সরকার তৈরি করতে পারছে না, তাহলে কংগ্রেসের পেছনে তারা কেন ছুটবে? কারণ তো তাহলে আঞ্চলিক দলগুলোকে আমি শুভময়দার কথার পরিপ্রেক্ষিতে বলছি, মানে সিচুয়েশনটা তো পাল্টেছে। আমার কথা বলছে আজ থেকে 3 মাস বাদে ওই যে 44 জন বিধায়ক কংগ্রেসের রয়েছে এবং 54 জন বিধায়ক এনসিপি রয়েছে, এটা থাকবে তো? 29 জন কিন্তু আছে বসে আদার্সে। আমি বলছি 6 মাস পরে চিত্রটা তো থাকবে না। আমি বলছি একটা ফর্মুলা ঘুরছে সমস্ত সংবাদ মাধ্যমে, আপনার শেয়ার করছি আমি, এ নিয়ে কেউ অফিসিয়ালি কিচ্ছু বলেননি, যে আড়াই ভাগ হবে শিবসেনা এনসিপি, মুখ্যমন্ত্রী এক দলের 2.5 বছর থাকবেন, আরেক দলের 2.5 বছর থাকবেন, কংগ্রেস 5 বছর ডেপুটি চিফ মিনিস্টার, উপমুখ্যমন্ত্রী পদ কংগ্রেসকে দেয়া হবে, এবং সেক্ষেত্রে কংগ্রেস সোনিয়া গান্ধীর তরফে চাপ দেওয়া হচ্ছে যে হ্যাঁ কংগ্রেস এতে রাজি আছে সরকারের ভেতরে ঢুকতে, কিন্তু কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে এটা হোক। এই ধরনের একটা ফর্মুলা কিন্তু আজ গোটা দিন ধরে চলছে। ফার্স্ট হচ্ছে কংগ্রেসের নিজেদের মধ্যে, আমাদের দলের ভেতরে নিজেদের এই গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে, ডিবেট হয়েছে, আপনারা সেটা সবাই দেখেছেন, এবং কমন মিনিমাম প্রোগ্রাম এটা কিন্তু এসছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে ভাবতে হচ্ছে যে আগামী দিনে যেমন নির্বাচন যাতে না হয়, আরো বিপুল খরচের ব্যাপার, এটা একটা দিক। আর তার সঙ্গে সঙ্গে আপনারা কর্ণাটকের সরকার তো দেখেছেন, আমরা তো করেছিলাম, সেখানে ওই টেপ ফাঁসের কথা যেটা বলছে, মানে বাইরে এসছে, সেখানে আপনি দেখেছেন চিফ মিনিস্টার বলছে যে আমি বাধ্য হয়েছিলাম, অমিত শাহ নিজে বলেছিলেন। এরপর তার চিফ মিনিস্টার বলছে আমার দলের সভাপতি তিনি এইভাবে বলেছিলেন। তো আজকে কংগ্রেসকে কিন্তু সব দিকটা ভাবতে হচ্ছে। কেন ভাবতে হচ্ছে? যেখানে রাজ্যপাল, এই রাজ্যপাল তো থাকবে, এই রাজ্যপালই তো থাকবে, এই রাজ্যপাল পুরো অসাংবিধানিক কাজ করছে, সেখানে কংগ্রেসকে কাউকে সাপোর্ট দিতে গেলে, আগামী দিনে সরকার তৈরি করতে গেলে, মিনিমাম মানে কমন মিনিমাম প্রোগ্রামকে তৈরি করতে গেলে, তার সঙ্গে সঙ্গে আপনাকে ভাবতে হবে ভারতবর্ষে বিজেপি নামক যে শক্তিটা, যাদের সরকার তৈরি করার কথা ছিল, তারা কি করতে চাইছে? তারা অন্য লোকের সাপোর্ট নিয়ে আজকে ক্ষমতায় এলেন, তারপরে তারা করতে চাইছেন যে আমি একা চিফ মিনিস্টার হব। তারা কেন 18 দিন ধরে এই ভাবনা প্রক্রিয়া চলেছে, কিন্তু মানতে হবে, ভাবতে ভাবতে সব শেষ। দেখুন 92 সালের 6 ডিসেম্বর যখন এই বিতর্কিত ধাঁচা ভেঙে পড়েছিল, তখন তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং পদত্যাগ করেছিলেন। মাননীয় আডবাণীজি বলেছিলেন আমার জীবনের সবচেয়ে দুঃখতম দিন। সেদিন একজন ব্যক্তি যিনি বুক ফুলিয়ে বলেছিলেন সেই ধাঁচাকে আমরা ভেঙেছি, তার নাম হচ্ছে বাবা সাহেব ঠাকুর। আজকে এতদিন ধরে যে কংগ্রেস আমাদেরকে বলতো ফ্যাসিস্ট, যে বামপন্থীরা বিজেপির দিকে দিয়ে বলতো সাম্প্রদায়িক, আজকে পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস একদিকে আর মহারাষ্ট্রে শিবসেনা কংগ্রেস একদিকে, তাহলে জনগণের সামনে আগে বলুক যে বিজেপিকে ফ্যাসিস্ট বলে তারা ভুল করেছে, যে জোট তারা করতে যাচ্ছে, আগে কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করুক। না না, তার আগে বিজেপি করুক। আমি এক মিনিট, তার আগে কাশ্মীরে হচ্ছে সরকার করেছিলেন, আমাকে নীতি শব্দটা আজকের দিনে বিজেপির মুখে মানায় না, ভূতের মুখে রাম নাম। এতদিন ছিলেন ওই কাশ্মীর, এতদিন ছিলেন কেন? ওই কাশ্মীর আজকে পশ্চিমবাংলায় দেখেন ওদের নীতির নেতাকে মুকুল রায়, ওদের নেতাকে ওই মহিলা কি নাম ভারতী ঘোষ, নীতি মানে এটা কি ওয়াশিং মেশিনে যখন ময়লা ঢুকিয়ে দিলে কাপড় পরিষ্কার হয়ে বেরোয়। আজকে দুনিয়ার যত নোংরা দায়বদ্ধতা ছিল আপনাদের কি দায়বদ্ধতা ছিল? মুখ্যমন্ত্রী করে দিতাম, বছরের জন্য যদি মুখ্যমন্ত্রী করে দিতাম, এখনো যদি বলে ভুল চলে যাবে তো, আমি শুধু একটা জিনিস বলবো, খানিকক্ষণ আগে সুমনবাবু বলছিলেন 30 বছরের বৈবাহিক সম্পর্ক যখন খুব তিক্ত কোনো ঘটনায় ভাঙে, তাহলে বোধহয় অনেক পুরনো বিষয়, অনেক পুরনো স্মৃতি, তার সঙ্গে অনেক পুরনো কলহ একেবারে ওই ওয়াশিং মেশিনের নোংরা জলের মতোই হুড়ুর করে বেরোতে থাকে। আমি দ্রুত একবার দেখব যে বিজেপি এবং শিবসেনা এই দুটো রাজনৈতিক দলের সম্পর্ক এর আগে বিভিন্ন টানাপোড়েনের সময়ও কতটা
করে গিয়েছেন উদ্ধবরা। বৃহন্মুম্বাই পুরসভার ভোটের সময় দুই দলের ফাটল চওড়া হয়, আর 2019-এ মহারাষ্ট্রের কুর্সির লড়াই বন্ধুত্বের কফিনে শেষ পেরেক পুঁতে দিল। এবিপি আনন্দ। আমি এবার বিশ্লেষকদের কাছে যাব, শুভময় বাবুর কাছে আমি যাব। আগে এই খানিকক্ষণ আগে যে কথাটা হচ্ছিল যে বিজেপির পক্ষে কে কোয়াক হবে, অনেকে বলছেন বিজেপি সমর্থকরা কেন, যে রাম মন্দির হয়ে গেছে। এটা ঠিক যে 370 রদ করে হরিয়ানা মহারাষ্ট্রে সেরাম ফল হয়নি, কিন্তু একটা এই মুহূর্তে পোস্ট রাম মন্দির ফ্রেশ ইলেকশনে যদি যাই, তার কারণ হচ্ছে মহারাষ্ট্রে মারাঠিদের সঙ্গে রাম মন্দিরের ইমোশনাল কানেক্ট অত্যন্ত বেশি। এবং কিছুক্ষণ আগে শান্তিবাবু যেটা বলছিলেন যে যখন পাবলিকলি অত্যন্ত বিড়ম্বনায় বাবরি মসজিদের 6 ডিসেম্বরের ঘটনার পর বিড়ম্বনায় পড়েছেন বিজেপি নেতারা, তখন জনান্তিকে অনেকেই বলতেন যে যারা ভেঙেছিল তারা ঠিক আমাদের লোক নয়, বিজেপির লোক নয়, বালা সাহেব পাঠিয়েছিলেন, মহারাষ্ট্র থেকে এসছেন, এইসব শোনা গেছে। তো এইবার সম্ভাবনাটা কি? সম্ভাবনা এক, আমি এরম যদি ধরি একদম ফর্মুলার মতো, যে কট্টর হিন্দুত্ববাদী বা একেবারে রাইটিস দুটো পার্টি নিজেদের মধ্যে আলাদা ভোটে লড়লো এবং ভোট কাটাকাটি হলো, যার ফলে এনসিপি এবং কংগ্রেস ভালো রেজাল্ট করলো। সম্ভাবনা এক। সম্ভাবনা দুই যদি এখানে আসি, যে এটাকে সম্পূর্ণ নেগেট করে, যে 2014 সালে বিধানসভায় এই দুটো পার্টি কিন্তু জোটে যায়নি, শিবসেনা এবং বিজেপি আলাদা লড়েছে, তাতে 122টা সিট পেয়েছিল, এবং এখন এই একসঙ্গে জোটে লড়ে 19-এ যা পেয়েছে বিধানসভায়, তার থেকে 14 বিধানসভায় 2.5% ভোট বেশি পেয়েছিল। তাহলে তো এইটা খাটে না যে দুটো হিন্দুত্ববাদী বা দুটো কট্টর দল একসঙ্গে লড়ছে, সেই জন্য ভোট কাটাকাটিতে তাদের খারাপ হচ্ছে। পাশাপাশি তৃতীয়, যেটা অবশ্যই এই মহারাষ্ট্র, হরিয়ানা এবং গুজরাটের বিধানসভা ইলেকশনের পর যে তত্ত্বটা আসছে, যে গ্রামীণ এলাকায়, বিশেষ করে মহারাষ্ট্রের গ্রামীণ এলাকায় বিজেপির শোচনীয় ফলাফল হয়েছে। আজকেই একজন এনসিপির এবং একজন শিবসেনার নেতা আমায় বলেছেন যে তারা মনে করছেন যে এই মুহূর্তে যদি আবার ভোট হয়, তাহলে বিদর্ভ এবং যে এলাকাগুলোতে বিজেপির গ্রামীণ ফল শোচনীয় হয়েছে, সেটা আরো শোচনীয় হবে। কোনটা হতে পারে? আমি বলছি তিনটেই সম্ভাবনা, তিনটে ফর্মুলা। শহরের দিকে বিজেপি শিবসেনা ভালো ফল করেছে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। সেজন্যই তো মোট 47% ভোট একটা রাজ্যে পাওয়া এটা বিরাট ভোট। 47% সুইপ করা যায়, কিন্তু 47% সুইপ হয়নি কেন? তার মানে হচ্ছে বিভিন্ন সিটে কিন্তু বিরোধী ভোট এক হয়েছে, না হলে 47% ভোট পেয়ে এত কম আসন হয় না। এই আসন অনেক বেশি বেরিয়ে যাওয়ার কথা ছিল। এটা হচ্ছে প্রথম কথা। গ্রামের দিকে মহারাষ্ট্রে যে বামপন্থী আন্দোলন চলেছে কৃষকদের, তাকে অস্বীকার করা যাবে না, তার একটা ফল আছে। সিপিএমকেও একটা সিট দিতে হয়েছে, যার জন্য এনসিপি এবং কংগ্রেসকে। মূল কথা হলো যে সামনে যদি বিধানসভা নির্বাচন হয়, তাহলে কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা আছে এনসিপি আর কংগ্রেস যদি একসঙ্গে লড়ে এবং শিবসেনা আর বিজেপি যদি আলাদা লড়ে, সেখানে কিন্তু শিবসেনা এবং বিজেপির হেরে যাওয়ার সম্ভাবনা থাকবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কি হবে তারপর, এটা তো আজকের দিনে বলা সম্ভব না, কিন্তু ঝাড়খণ্ডের ভোট কিন্তু আপনাদের পরিষ্কার চিত্র দেবে, যার জন্য আমাদের মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, 6 দফায় নির্বাচন হোক, পরিষ্কার এবং প্রায় মহারাষ্ট্রের মতোই ছবি, তার কারণ যেরকম শিবসেনা বেরিয়ে গেল, ওখানে লোক জনশক্তি পার্টি বেরিয়ে গেল। বিশ্বনাথ বাবু, না, আমি বলছি যে এই সমস্যাটা শুধুমাত্র আপনারা যদি সরকারের জায়গা থেকে দেখেন যে কেন বিজেপি এবং শিবসেনার এই বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি হলো, তাহলে ভুল হবে। শুধু পাওয়ার গেম থেকে, মানে সরকার তৈরির প্রেক্ষিতে দেখলে হবে না। গত কয়েক বছরে শিবসেনাকে ছাড়িয়ে বিজেপি প্রধান শরিক হয়েছে মহারাষ্ট্রে, যেটা সে ছিল জুনিয়র পার্টনার, সে এখন সিনিয়র পার্টনারে পরিণত হয়েছে। এবং তার সাথে সাথে মহারাষ্ট্রের রাজনীতিতে যে মারাঠার যে প্রভাব, মারাঠাইদের মধ্যে প্রভাব, এবং সেটা বলা যায় শিবাজির যে ভাবনা চিন্তা, সেটা আত্মীকরণ করেছে শিবসেনার থেকে বিজেপি। মানে আইডিওলজিক্যালি যদি বলেন, তাহলে শিবসেনা প্রায় বলা যায় যে শূন্য, রিক্ত। আবার একদিন অর্গানাইজেশনাল জায়গা থেকে যদি বলেন, তাহলে একটার পর একটা জেলাতে কিন্তু বিজেপি প্রভাব বাড়িয়েছে, শিবসেনা খাটো হয়েছে বা প্রভাব কমেছে। ফলে কেন শিবসেনা যে কোনো ভাবেই হোক মুখ্যমন্ত্রী পদটা চাইছে, তার কারণ হলো পাওয়ারটার মধ্যে যদি থাকতে পারে, তাহলে তার পুরনো অবস্থানটাকে সে ফিরে পেতে পারে। সেই ইকুয়েশন তার সাথে যুক্ত হয়েছে আদিত্য ঠাকুরের দাবিদারের বিষয়। এই প্রথম যে ঠাকরে পরিবার থেকে কেউ নির্বাচনের লড়াই করলো এবং মুখ্যমন্ত্রীর পদের দাবিদার করলো। এবং আমি সঙ্গে একটা কথা বলছি, দেখুন রাজ্যপাল নিয়ে দুটো কথা আমার বলার আছে। সংবিধান কিন্তু রাজ্যপালকে এই দায়িত্ব দিয়েছে যে একটা নির্বাচনের পরে সরকার গঠনের, রাজ্যপাল সাংবিধানিকভাবে সরকার গঠন করবেন, এটাই স্বাভাবিক, সেখানেই তার সাফল্য, সেখানেই তার সাংবিধানিক দায়িত্ব। তিনি যে আজকে
8:30-এর আগেই যে সুপারিশ করে পাঠিয়ে দিলেন, অর্থাৎ সরকার গঠন প্রক্রিয়া থেকে দূরে থাকলেন, এটা তার ব্যর্থতা, সাংবিধানিক জায়গা থেকে তার ব্যর্থতা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে খুব স্পষ্ট করে তিনি এক একটা দলকে এক এক রকম সময় দিবেন কেন? প্রশ্নটা হচ্ছে যে অ্যালায়েন্সে যারা গিয়েছে তাদেরকে একসাথে ডাকতে পারতেন, অর্থাৎ শিবসেনা এবং বিজেপিকে একসাথে ডাকতে পারতেন। যদি বিজেপি দুদিন সময় পায় তাহলে শিবসেনাই বা আলাদাভাবে ডাকলে একদিন পাবে কেন, বা এনসিপিও বা একদিন পাবেন কেন? এটা পার্সিয়ালিটি না, আমার সেই প্রশ্নটা, এটা ব্যর্থতা নয়, এটা ডেফিনেটলি তার সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে। তৃতীয় বিষয়, এমন তো নয় যে দিল্লিতে হয়তো কংগ্রেস কিছুটা ইঙ্গিত দিয়েছে, সেই রকম অবস্থায় এনসিপি এবং শিবসেনা জোট সরকার তৈরি করছে, কংগ্রেস বাইরের থেকে সমর্থন করার সম্ভাবনা একটা দেখা দিয়েছে, সেইটা আঁচ করেই হয়তো রাষ্ট্রপতি শাসনটাও তড়িঘড়ি করা হলো। মানে সেই সম্ভাবনাটাও কিন্তু আমরা আরো পরিষ্কার হবে সময়ের সাথে। আমার ধারণা এর পাশাপাশি আরো একটা জিনিস কাজ করেছে, সেটা হচ্ছে ধরুন এই রাষ্ট্রপতি শাসন করলে কিন্তু একটা সময় দেয়া যাবে বিজেপিকে। আমি বলছিলাম না ওই 29, 44 এবং 54 এই অস্তিত্বটা বিপন্ন করার ক্ষেত্রে যেটা আমি প্রথম বললাম সেটাই। আজকে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে রাজ্যপাল, রাষ্ট্রপতি, এই যে এদের নির্বাচনের যে পদ্ধতিটা, সেটাই প্রশ্নের মুখে হেঁটে দাঁড়িয়েছে। সাংবিধানিক যে বিষয়টা সেটা হচ্ছে এই যে রাষ্ট্রপতি শাসন হয়ে গেল, এরপর বড় দল হিসাবে 105টার অংশীদার হিসাবে বিজেপি বলে আমি সরকার করব, আমি বলিনি সরকার করব, সরকার তিনি করলেন। 6 মাসের মধ্যে তাদের প্রুভ করতে হবে ফ্লোরে, অতএব কত সময় পেয়ে যাচ্ছি? অতএব এই যে কাজটা তারা যে 6 মাসের পর্যন্ত তারা চালাতে পারে কোনো না করে, সেইটা যে সংবিধানের এই যে দিকটা, সেই দিকটাকে এরা সেইভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমার মনে হয় এর থেকে হটকারী ব্যাপার কিছু নয়। আমি এখানে রাজ্যপালের মুখপাত্র হিসেবে আসিনি, সেজন্য রাজ্যপাল কি করেছে আমি বলবো না। আর যদি রাজ্যপালের ভূমিকা বিশ্লেষণ করতে হয়, স্বাধীনতার পর থেকে যত রাজ্যপাল যত সিদ্ধান্ত নিয়েছে সেগুলো আপনি যেটা বলছিলেন এনসিপি কে সময়ের আগে রাষ্ট্রপতি শাসন, কিন্তু মাঝখানে আপনারা দেখালেন এনসিপি গিয়ে বলেছে আরো 3 দিনের সময় চাই। তিন দিন সময় যেতে আর্গুমেন্ট ছিল যে ভাই ওরা আগে থেকে অ্যালাইন ছিল, আমার আগে অ্যালাইন্স নাই, সিদ্ধান্ত নিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী তো না পেলে আমরা সরকারে যাব না, সাপোর্ট করব না। এই 19 দিন আপনারা বসেছিলেন কেন? শুভময়বাবু বলছিলেন যে মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডের উদাহরণ আনছিলেন। ঝাড়খণ্ডে আবার বলছি, ঠিক যেরকম 30 বছরের পুরনো শরিক শিবসেনা মহারাষ্ট্রে বিজেপির কাছ থেকে দূরে সরে গেল, তেমন শিবসেনার পর লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল। দেখুন, মহারাষ্ট্রের পরিবার ঝাড়খণ্ডেও বিজেপির শরিক বিচ্ছেদ, এলজেপি এবং আজসু পদ্ম শিবিরের সঙ্গ ছাড়ল। ভোটের আগে ঝাড়খণ্ডে ধাক্কা খেল বিজেপি। আগামী 30শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত 5 দফায় 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ভোট গ্রহণ। তার আগে এদিন এলজেপি সভাপতি তথা রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান ভোটে একলা চলার কথা ঘোষণা করেন। पार्टी में भी कई नए मजबूत लोग शामिल हुए हैं, तो राज्य इकाई की तरफ से निरंतर मेरे ऊपर ये दबाव था कि हम लोगों को अकेले चुनाव लड़ना चाहिए। তবে শুধু এলজেপি নয়, ঝাড়খণ্ডে এবার একলা লড়াই করবে বিজেপির আরেক পুরনো শরিক অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা আজসু। जो सबसे हम राजनीति किसके लिए करते हैं? जनता के लिए करते हैं, यहाँ के पब्लिक के लिए करते हैं। तो झारखंड के हित को सेंट्रलाइज करना होगा कि मैं रीजनल पार्टी हूं तो मेरे इश्यूज अलग होंगे, राष्ट्रीय इश्यूज अलग होंगे, केवल वोट के लिए हम लोग साथ होंगे, ये एक धोखा हो जाता है। 5 साल आपने देखा है कि जितना विपक्ष मुखरना रहा हो उतना मैं और मेरा दल रहा हो। 2014 ভোটে 5টি আসনে জয়ী হয়েছিল আজসু। সূত্রের খবর, এবার তারা বিজেপির কাছে 19টি আসন দাবি করে, কিন্তু 9টির বেশি আসন ছাড়তে নারাজ বিজেপি। এরপর 12টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর থেকে বিজেপির সঙ্গে থাকা আজসু। এর মধ্যে রয়েছে চক্রধরপুর কেন্দ্র, যেখানে বিজেপি প্রার্থী করেছে বিজেপির রাজ্য সভাপতি লক্ষণ গিলুয়াকে, কিন্তু এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে আজসু এলজেপি, 2 দলই।
একই পরিস্থিতি ঝাড়খণ্ডের মান্ডু, সিন্দ্রি, সিমরি আসনেও। এরই মধ্যে মঙ্গলবার ছতরপুরের বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক রাধাকৃষ্ণ কিশোরকে দলে নিয়েছে আজসু, জানিয়ে দুপক্ষের মন কষাকষি আরও বেড়েছে। যদিও এ নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ বিজেপি। এখন শরিকেন বিজেপি কি পারবে ঝাড়খণ্ডে ক্ষমতা ধরে রাখতে? উত্তর মিলবে 23শে ডিসেম্বর, নির্বাচনের ফল ঘোষণার দিন। এবিপি আনন্দ। निवेदन করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন। কুকমি, ভালো রান্না করতে লাগে একটুখানি কুকমি। সোলারিস, শ্রীরামপুর ও জোকা এখন দিচ্ছে মাত্র 1 টাকায় নিজের ফ্ল্যাট পাওয়ার সীমিত সুযোগ। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বসুমতী চাল, ভাতের সঠিক চাল। সুমন কাচ্চিঘানি সর্ষের তেল, সুমন স্বাদের জাদুকর, আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।